আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি ভালো আছেন সবাই। তো নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ESP32 নিয়ে আলোচনা করব অ্যান্ড দেখার চেষ্টা করব যে ESP32-র সাহায্যে কীভাবে আমরা ওয়্যারলেস পেন টেস্টিং করতে পারি। তো আর কোনো কথা না বাড়াই অ্যাকচুয়াল ভিডিওতে চলে যাই। তো ফার্স্ট অফ অল হচ্ছে অনেকেরই হয়তো কোয়েশ্চেন আসতে পারে যে ESP32টা আবার কি। তো স্বাভাবিক একেবারেই, কারণ অনেকেই হয়তো এটার নাম ফার্স্ট টাইম শুনতেছেন। তো তাদের জন্য আমি এটার একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই যে ESP32 হচ্ছে একটা লো কস্ট লো পাওয়ার মাইক্রো কন্ট্রোলার উইথ বিল্ট ইন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ। মানে বেসিক্যালি যদি একেবারে সহজ বাংলায় বলি, এটা হচ্ছে একটা লো কস্ট মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড এটার মধ্যে বিল্ট ইন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ আছে। যেহেতু বিল্ট ইন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ আছে, তো এইটার জন্যই আমরা এটাকে আমাদের ওয়্যারলেস পেন টেস্টিংয়ের জন্য ইউজ করতে পারি। তো বেসিক্যালি একটা আইওটি ডেভেলপমেন্ট বোর্ড, এটার সাহায্যে বিভিন্ন রকমের আইওটি প্রজেক্ট করা যায়। বাট আমরা যেহেতু হ্যাকিং জগতে আছি, তো দ্যাটস ওয়াই আমরা এটার সাহায্যে ওয়্যারলেস পেন টেস্টিংয়েও এটাকে কাজে লাগাইতে পারি বিভিন্ন ফার্মার ইউজ করে। তো হোপফুলি বুঝতে পারছেন। আর তারপরেও হচ্ছে যদি না বুঝেন যে এটা কি, আমি একটু সাজেশন করবো যে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, কারণ এটার কমিউনিটি মোটামুটি ভালোই বড় অ্যান্ড এটাকে লার্জ স্কেলে ওয়াইফাই বা ওয়্যারলেস পেন টেস্টিংয়ের জন্য ইউজ করা হয়। সো এটা নিয়ে একটু রিসার্চ করলে দেখবেন যে অনেক রাইটার্স বা অনেক ভিডিও এটা নিয়ে পেয়ে যাবেন। সো একটু দেখে নিয়ে যে এটা কি অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখন অনেকের হয়তো বা কোয়েশ্চেন আসতে পারে যে মার্কেটে তো ESP32-র অনেকগুলো ভেরিয়েন্ট আছে, অথবা যদি কোয়েশ্চেন নাও আসে তাহলেও আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি যে মার্কেটে দেখবেন যে ESP32-র অনেকগুলো ভেরিয়েন্ট আছে। তো সেক্ষেত্রে আপনি কোনটা চুজ করতে পারেন। এখন আমি কোনো কিছু সাজেশন করতেছি না, জাস্ট আমি কোনটা ইউজ করি সেটা বলতেছি। আমি পার্সোনালি হচ্ছে ESP32-র ডেভ বোর্ড বা ভার্সন 1 যেটা আছে, বা এটা আরও স্পেসিফাই করে যদি বলি ESP32 রুম 32D যেটা আছে ভেরিয়েন্ট, সেটা ইউজ করতেছি। অ্যান্ড এটা স্পেসিফাই করে দেওয়ার রিজনটা হচ্ছে যেটা বললাম যে ESP32-র অনেকগুলো ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল অ্যান্ড প্রত্যেকটারই কিছু স্পেসিফিক কিছু চেঞ্জেস আছে। অ্যান্ড আমি এটা ইউজ করতেছি, এটার দুইটা বেসিক্যালি রিজন। প্রথমত এটা হচ্ছে আর কি, ESP32-র আমি যে কয়টা ডেভবোর্ড দেখছি বাংলাদেশের মার্কেটে অ্যাটলিস্ট, আমার কাছে মনে হয়েছে যে আই থিঙ্ক সবচাইতে চিপেস্টই হচ্ছে এইটা। 410 টাকায় মেবি আমি পারচেস করতে পারছিলাম। অ্যান্ড পাশাপাশি হচ্ছে আরেকটা যেটার রিজন ছিল সেটা হচ্ছে যে এটার মধ্যে আপনার বিল্ট ইন 4 MB ফ্ল্যাশ মেমোরি থাকে। তো এইটাও একটা রিজন, কারণ আমার কাছে এক্সটার্নাল এসডি কার্ড ছিল না। আর আমরা যেহেতু আজকের কিছু ফার্মওয়্যার আমাদের ESP32-কে ফ্ল্যাশ করবো, বা কিছু ফার্মওয়্যারের মাধ্যমে আমাদের ESP32-টাকে ওয়্যারলেস পেন টেস্টিংয়ের জন্য ক্যাপেবল করব, তো সেক্ষেত্রে কিছু ফ্ল্যাশ মেমোরি আর কি ইন্টারনালি থাকতে হবে। লাইক 4 MBর মতো মিনিমাম থাকা লাগবে, কারণ ESP32-র মারাউটারই বলি বা আরও বাকি যেই সমস্ত ফার্মারি আছে ওইগুলোকে যদি আমরা আলাদাভাবে ডিপ্লয়ও করতে চাই বা ফ্ল্যাশও করতে চাই, সেক্ষেত্রে মিনিমাম 4 MB বা 2-3 MB লাগে। তো যদি আমাদের মিনিমাম ফ্ল্যাশ মেমোরি না থাকে, অনেকগুলো দেখবেন যে কিনা ওইগুলো একটু দাম বেশি অ্যান্ড ওইগুলো আর একটু বেশি পাওয়ারফুল, বাট ওইগুলোর মধ্যে ফ্ল্যাশ মেমোরি হয়তো বা কয়েক কেবি আছে বা কয়েকশো কেবি। সেক্ষেত্রে যদি আপনি চান ওইটা কিনতে পারেন, ওইটা হয়তো আর একটু বেশি ভালো রেজাল্ট দিতে পারে, বা আপনার আর একটু পারফরমেন্স আর ইনহ্যান্স করতে পারে, ওইটার ব্লুটুথ ভার্সন হয়তো বা একটু আপডেটেড হইতে পারে। বাট যদি ওইটা কিনেন, যদি দেখেন যে ফ্ল্যাশ মেমোরি কম, সেক্ষেত্রে আমি সাজেশন করবো যে ওইটার সাথে একটা এক্সটার্নাল এসডি কার্ডের মালামালও কিনে রাখেন, কারণ এক্সটার্নাল এসডি কার্ড ছাড়া কিন্তু আপনি ওইটাকে ফ্ল্যাশ করতে পারবেন না। বাট আমি যেটা আপাতত ইউজ করতেছি রুম 32D, ওইখানে কিন্তু আপনার যেহেতু ইন্টারনালি 4 MB ফ্ল্যাশ মেমোরি থাকে, তো সেক্ষেত্রে আমার এক্সটার্নাল কোনো এসডি কার্ড ইউজ হয় না। আমি ইনিশিয়ালভাবে যে কোনো ফার্মারকে আমি ইনিশিয়ালভাবে ফ্ল্যাশ করতে পারি অ্যান্ড সেগুলোকে নর্মালি ইউজও করতে পারি। যদিও অ্যাডভান্সভাবে ইউজ করতে গেলে আমার ক্ষেত্রে আবার এক্সটার্নাল এসডি কার্ড আমাকে অ্যাড করতেই হবে। বাট ইনিশিয়ালি যদি আমি বলি লাইক ডিঅথ অ্যাটাক, বা ইনিশিয়ালি যদি আমি ফার্মারগুলোকে ডিপ্লয় করার কথা বলি, সেক্ষেত্রে আমি ইজিলি করতে পারবো উইথাউট এনি এক্সটার্নাল এসডি কার্ড ইউজ করা বাদেই। তো যাই হোক, তাহলে আমরা এবার মেইন টপিকে চলে যাই। আমরা হচ্ছে আমাদের ESP32-টাকে আমাদের পিসির সাথে কানেক্ট করে নিব এবার। অ্যান্ড এটাকে একটু ভেরিফাইও করে দেখাই যে আমার কম্পিউটারের সাথে কিন্তু বর্তমানে কানেক্ট নাই। আমি এলএস ইউএসবি করলে দেখবেন যে আমার এখানে কিন্তু আমার কোনো ESP32 ডিভাইসটাকে কিন্তু কানেক্ট করা নেই। আর ফার্স্ট টাইম যদি আপনার ESP32-টাকে আপনার পিসির সাথে কানেক্ট করেন, তাহলে দুইটা জিনিস মাথায় রাখবেন। এক হচ্ছে যে আর কি, যেই কেবলই একটা কেবল আপনার লাগবে বেসিক্যালি, অ্যান্ড কেবলটা দিয়ে যাতে ডাটা ট্রান্সফার করা যায়। কিছু কেবল থাকে যেগুলো কিনা জাস্ট চার্জিংয়ের জন্য ইউজ করা হয়, বাট কিছু কেবল আছে যেগুলো কিনা চার্জিং প্লাস হচ্ছে ডাটা ট্রান্সফারের জন্য ইউজ করা হয়। সো আপনাকে একটু ভেরিফাই হয়ে নেবেন যে আপনি যে কেবলটা ইউজ করতেছেন ওইটা থ্রুতে আপনার ডাটা ট্রান্সফার করা যায় কিনা। যদি ডাটা ট্রান্সফার করা যায় তাহলে গুড টু গো, আর যদি না যায় তাহলে আপনার একটা ডাটা ট্রান্সফার করা যায় এরকম একটা কেবল লাগবে। অ্যান্ড পাশাপাশি হচ্ছে আপনার ESP32 ডিভাইসটা হইলেই হবে। অ্যান্ড ফার্স্ট টাইম
যখন আপনি আপনার ডিভাইসটাকে আপনার পিসির সাথে কানেক্ট করবেন, তখন যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার ESP32 যে ডিভাইসটা আছে ওইটার দেখবেন যে বাম পাশে, আচ্ছা দেখাচ্ছি কোনটা, ESP32 যে ডিভাইসটা আছে, প্রত্যেকটা ESP32 আপনি যেই ভেরিয়েন্টটি কিনেন না কেন, প্রত্যেকটা ESP32-র মধ্যে এই যে জায়গাটা আছে, এই জায়গাটাই হচ্ছে একটা আপনার এইখানে হচ্ছে দেখবেন দুইটা বাটন থাকে, একটা হচ্ছে বুট বাটন আর একটা হচ্ছে আপনার রিসেট বাটন। সো এই যে বাটনটা আছে ফার্স্ট টাইম কানেক্টের সময় বা আপনি যতবারই হচ্ছে ফার্মওয়্যার চেঞ্জ করেন না বা যাই করেন, যদি দেখেন যে আপনার ফ্ল্যাশ হতে ঝামেলা হচ্ছে, তো সেক্ষেত্রে কী করবেন, এই বাটনটাকে হোল্ড করে ধরে রেখে আপনার পিসির সাথে আপনার এইটাকে কানেক্ট করবেন। তো আমি সেটাই আপাতত করতেছি, বা আমার যেহেতু আগে থেকে কানেক্ট, তো আমি এটাকে না করলে আমার কোনো প্রবলেম হবে না। সো আমি কানেক্ট করে নিলাম। এবার যদি আমরা দেখি যে আমাদের কানেক্ট হয়েছে কিনা আমাদের পিসির সাথে, সো দেখেন আমাদের কিন্তু এই যে এইটাই হচ্ছে আমাদের সেই ডিভাইসটার নাম। তো আপাতত কিন্তু আমাদের কানেক্ট হয়ে গেছে। সো এবার আমরা যেটা করব যে এটাকে আমরা বিভিন্ন রকমের আর কি ফার্মওয়্যারের সাথে ইউজ করব আজকের। এটা বেসিক্যালি ESP32কে যদি আপনি ওয়্যারলেস পেন টেস্টিংয়ের জন্য ইউজ করতে চান, আপনার হচ্ছে কিছু ফার্মওয়্যার লাগবে, অ্যান্ড বিভিন্ন রকমের ফার্মওয়্যার আছে এটাকে ইউজ করার জন্য। লাইক এই হচ্ছে একটা ফার্মওয়্যার, অ্যান্ড বিভিন্ন ফার্মওয়্যার যেহেতু আছে, অ্যান্ড প্রত্যেকটারই কিছু নেগেটিভ দিক অ্যান্ড পজিটিভ দিক আছে। যেমন হচ্ছে এই যে ফার্মওয়্যারটা আছে, এইটা ইউজ করতে গেলে আপনার কোনো রকম এক্সট্রা ডিসপ্লে লাগবে না, কোনো রকম এক্সট্রা মোবাইলের সাথেও সিরিয়াল মনিটর কানেক্ট করে রাখা লাগবে না। আপনি জাস্ট নর্মালি এই ফ্ল্যাশ এই যে ESP32-র যে আপনার ফ্ল্যাশারটা আছে বা এই ফার্মওয়্যারটা আছে, এই ফার্মওয়্যারের সাথে আপনি আপনার এই ফার্মওয়্যারটাকে আপনার ESP32-কে যদি 32-তে যদি আপনি ফ্ল্যাশ করেন, অটোমেটিক্যালি আপনার জাস্ট একবার ইনস আর কি আপনার ESP32টাকে একবার ইনস আর কি বের করে আবার যদি কানেক্ট করেন, তখন দেখবেন যে আপনার পিসিতে বা আপনার ওই রেঞ্জের মধ্যে দেখবেন যে একটা ওয়্যারলেস ইন্টারফেস আর কি অ্যাড হয়ে গেছে। তো ওইখানে জাস্ট কানেক্ট হয়ে আপনি সিম্পল ওদের যে ওয়েব ভার্সন আছে বা ওদের একটা আইপি আছে, ওই আইপির মধ্যে কানেক্ট হয়ে আপনি সরাসরি এটাকে এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন, ওয়েবের একটা ইন্টারফেস, অ্যান্ড ওইখানে বসে আপনি পোর্টেবল এটাকে কানেক্ট করতে পারবেন। অ্যান্ড এটার জন্য যেটা বললাম যে কোনো রকম মোবাইলও লাগবে না, তার মানে হচ্ছে এই ডিভাইসটা আপনি যে কোনো জায়গায় পকেটে নিয়ে আপনি সিম্পল এটাকে কোনো রকমভাবে পাওয়ার অন, লাইক আপনার আমাদের কাছে তো নর্মাল একটা পাওয়ার ব্যাঙ্ক থাকি, সো আপনি সিম্পল আপনার পাওয়ার ব্যাঙ্কের সাথে মাধ্যমে যদি এটাকে একটা পাওয়ার আপ করেন, দেখবে যেটার একটা ইন্টারফেস হয়ে গেছেন, আপনি জাস্ট সিম্পল এটাকে কানেক্ট করে আপনি বিভিন্ন রকমের টেস্টিং করতে পারতেছেন। বাট এটার একটা লিমিটেশন হচ্ছে কি, যে এটার সাহায্যে আপনি জাস্ট আর কি ডি অথেন্টিকেশন অ্যাটাক অ্যান্ড হচ্ছে প্যাকেট ক্যাপচার, মানে হচ্ছে প্যাকেট ক্যাপচার মিনস যে আমরা হ্যান্ডশেক ক্যাপচার করি না, মানে আপনারা যারা ওয়্যারলেস পেন টেস্টিং সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া রাখেন, আমরা জানেন যে আমরা যদি কারো ওয়াইফাই অ্যাটাক করতে চাই, তখন আমরা তাদের যে পিক্যাপ আছে বা আমরা তাদের প্যাকেটটাকে ক্যাপচার করি, হ্যান্ডশেকটাকে ক্যাপচার করে সেটাকে আমরা ক্র্যাক করি। এই যে হ্যান্ডশেক যেটা আছে এটাকে ক্যাপচার করতে পারবেন এই ফার্মওয়্যারের সাহায্যেই। বাট এটার জন্য আবার আপনাদের একটা নিড লাগবে, সেটা হচ্ছে একটা এসডি কার্ড লাগবে। এসডি কার্ড ছাড়া আপনি কিন্তু হ্যান্ডশেকটা ক্যাপচার করতে পারবেন না, কারণ হ্যান্ডশেকের একটা আর কি ভালোই একটা স্পেস লাগবে। তো ইনিশিয়ালি আপনি এসডি কার্ড ছাড়া ওই জিনিসটা করতে পারবেন না, একটা লিমিটেশন। আর হচ্ছে যেটা মেন লিমিটেশন সেটা হচ্ছে যে এটার মধ্যে কিন্তু বেশি ফিচার না, লাইক আপনি ডি অথেন্টিকেশন করতে পারবেন উইথাউট এসডি কার্ড, আর এসডি কার্ড থাকলে আপনি ডি অথেন্টিকেশনের সাহায্যে আপনার পিকআপও ক্যাপচার করতে পারবেন, মানে হ্যান্ডশেক ক্যাপচার করতে পারবেন। এই হচ্ছে এইটা। অ্যান্ড এইটা বাদেও হচ্ছে আপনার আরও কিছু পপুলার ফার্মওয়্যার আছে। সবচাইতে আর কি পপুলার ফার্মওয়্যার যদি বলি আপনার ESP32-র ওয়্যারলেস পেন টেস্টিংয়ের জন্য, সেটা হচ্ছে ESP32 মারাউডার বা মুরাউডার যাই বলি, মারাউডারই হবে মেবি। আচ্ছা, তো এটা হচ্ছে সবচাইতে পপুলার একটা ফার্মওয়্যার ESP32 পেন টেস্টিংয়ের জন্য। অ্যান্ড আই থিঙ্ক আপনারাও যদি ESP32 নিয়ে একটু ঘাটাঘাটি করেন পেন টেস্টিংয়ের জন্য, তাহলে এটার নাম অবশ্যই শুনছেন। তো এটাও আপনারা ইউজ করতে পারেন, অ্যান্ড এটা হচ্ছে কাইন্ড অফ অনেকটা বেটার, আগেরটার থেকে অনেক হিউজ লেভেলের বেটার, কারণ এটা একটা জাস্ট নট ফার্মওয়্যার, এটার মধ্যে হচ্ছে আপনার একটা কাইন্ড অফ টুল কিট। এই ফার্মওয়্যারটা আপনার ESP32কে যদি ডিপ্লয় ফ্ল্যাশ করেন এই ফার্মওয়্যারটার মাধ্যমে, তখন একটা কাইন্ড অফ আপনার ওইটা একটা টুল কিট হয়ে যাবে। অ্যান্ড আগের মধ্যে যেটা হইতো যে জাস্ট আপনার ডি অথেন্টিকেশন অ্যাটাক অ্যান্ড প্যাকেজ ক্যাপচার করা যেত, বাট এই যে ESP32 মারাউডার আছে এই ফার্মওয়্যারটার মাধ্যমে আপনি চাইলে ওয়্যারলেসের অ্যাটাক, আপনার ওয়াইফাই রিলেটেড অ্যাটাক তো করতেই পারবেন, লাইক ডি অথেন্টিকেশন, প্যাকেট ক্যাপচার, এগুলো তো করতেই পারবেন। প্লাস হচ্ছে আপনি একটা ইভিল টুইন, লাইক ইভিল পোর্টাল যেটা আছে সেটা আপনি ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড পাশাপাশি আপনি ব্লুটুথ রিলেটেড বিভিন্ন রকমের স্ক্যান করতে পারবেন, অ্যান্ড আপনি বিভিন্ন রকমের ডিটেক্ট করতে পারবেন, লাইক আপনার আশেপাশের রেঞ্জের মধ্যে কোনো রকম পর্নোগোচি অথবা হচ্ছে ESP32 মারাউডার অথবা কোনো রকমের হার্মফুল ডিভাইস বা হ্যাকিং ডিভাইস আছে কিনা সেটাও আপনি এটার থ্রুতে ডিটেক্টও করতে পারবেন। মানে হচ্ছে কাইন্ড অফ একটা টুল কিট, ওয়্যারলেস টুল কিট একটা, অ্যান্ড বেটার, আগেরটা থেকে হিউজ লেভেল বেটার এইটা।
তো আর এটার জন্য কিছু রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনার তবে এটার লিমিটেশন যেটা আর কি বলতেছে সেটা হচ্ছে যে এটার জন্য আপনার অবশ্যই আপনার একটা মোবাইল থাকা লাগবে পাশে। মোবাইলের সাথে আপনার যে একটা ইউএসবি মনিটর, সিরিয়াল মনিটর একটা অ্যাপ আছে, ওটার সাথে আপনার মোবাইল এই ESP32কে কানেক্ট করে রাখতে হবে। অ্যান্ড কানেক্ট করার পর দ্যাটস ইট, আপনি CLI এর মাধ্যমে রান করতে পারবেন। অথবা আপনার একটা ডিসপ্লে যদি কিনে রাখেন, একটা ডিসপ্লে আপনি এটাকে ডিসপ্লের সাহায্যে আপনি পোর্টেবলভাবে ইউজ করতে পারবেন। TFT ডিসপ্লে আছে একটা, TFT LCD ডিসপ্লে মেবি নাকি, হ্যাঁ এই যে ডিসপ্লেগুলো আছে এই ডিসপ্লের সাহায্যে আপনি চাইলে আপনার ESP32টাকে কানেক্ট করে আপনি পোর্টেবলিভাবে ইউজ করতে পারবেন। জাস্ট একটা পাওয়ার ব্যাংক তখন আপনার নিড হবে, তখন আর আপনার মোবাইল লাগবে না বা সামথিং। আপনি জাস্ট ESP32টাকে আপনি এই যে টাচ স্ক্রিনটা আছে বা এই ডিসপ্লে আছে, ডিসপ্লের সাথে কানেক্ট করে ফেললে আপনি পোর্টেবলভাবে যে কোনো জায়গায় নিয়ে ইউজ করতে পারবেন। জাস্ট এটাকে পাওয়ার আপ করলেই আনাপ। তো অ্যান্ড পাশাপাশি আপনি গ্রাফিক্যাল ইন্টারফেস পাবেন। আপনি যদি মোবাইলের সাহায্যে ইউজ করেন তাহলে আপনি জাস্ট নর্মালি কমন লাইন ইন্টারফেস পাবেন, অ্যান্ড ওইটার মধ্যে বিভিন্ন রকমের ইস্যু হয়, বাট এটার সাহায্যে ইউজ করলে কোনো রকম প্রবলেম আপনি ইনশাল্লাহ ফেস করবেন না। বাট এটার জন্য আপনার একটু রিকোয়ারমেন্ট লাইক এই ডিসপ্লেটা কিনতে গেলেও আপনার 1200-1300 টাকা লাগবে, সো ভালোই খরচ। প্লাস হচ্ছে আপনার কিছু জাম্পার ওয়্যার লাগবে, মোটামুটি ভালোই খরচ যাবে। সো এটাই আর কি। তারপর হচ্ছে এইগুলো হচ্ছে সেকেন্ড ফার্মার, অ্যান্ড আমাদের আজকে লাস্ট ফার্মারটা হচ্ছে ঘোস্ট ESP। ঘোস্ট ESP অ্যান্ড ESP32 মারাউডার কাইন্ড অফ দুইটা আপনি একটা আশেপাশের খালতো ভাই বলতে পারেন। এইটাও হচ্ছে সিমিলার কনসেপ্ট। আপনার ঘোস্ট ESP যেটা আছে এইটার সাহায্যে আপনি বিভিন্ন রকমের ওয়াইফাই অ্যাটাক করতে পারবেন, লাইক প্যাকেট ক্যাপচার, তারপর স্ক্যান করতে পারবেন। অ্যান্ড পাশাপাশি হচ্ছে আপনি দি অথেন্টিকেশন অ্যাটাক, তারপর বিকন স্প্যাম অ্যাটাক, তারপর হচ্ছে ব্লুটুথ রিলেটেড বিভিন্ন রকমের আপনার অ্যাটাক, পাশাপাশি হচ্ছে ডিটেক্ট আপনার আশেপাশে কোনো হার্মফুল ডিভাইস আছে কিনা, এই সমস্ত বিষয় মোটামুটি আপনি করতে পারবেন। অ্যান্ড পাশাপাশি হচ্ছে আপনি এটার থ্রুতে আরও কিছু এক্সট্রা ফিচার পাবেন। তো একই কাইন্ড অফ আপনার দুইটা যে কাজ একই কাইন্ড অফ, বাট ওইটার থেকে একটু হালকা অ্যাডভান্স করার চেষ্টা করছে, নট দ্যাট মাচ ডিফারেন্ট। মানে ESP32 সাথে ঘোস্ট ESP যে অনেক আহামরি ডিফারেন্ট আছে, যেরকম কিনা এই টুলের ডেভেলপাররা বলে, মানে অনেক ডিফারেন্স তৈরি করার চেষ্টা করে, বাট অ্যাকচুয়ালি বেসিক্যালি এতটাও ডিফারেন্স না, কাইন্ড অফ সিমিলারই কনসেপ্ট। যেরকম এখানে লেখা আছে কিন্তু যে ফিচার কী কী আছে, ওয়াইফাই অ্যানালাইসিস, প্যাকেট ক্যাপচার করতে পারবেন, বিকন অপারেটিং করতে পারবেন, লাইক বিভিন্ন রকমের ইন্টারফেস, ফেক ইন্টারফেস অন করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ব্লুটুথ রিলেটেড বিভিন্ন রকমের অ্যাটাক ফিচার পাবেন এইখানে, ওয়্যার ড্রাইভিং পাবেন, প্লাস হচ্ছে ইভিল পোর্টাল অপশন পাবেন। আপনি একটা ফেক অ্যাক্সেস পয়েন্ট ওপেন করে সেটার মাধ্যমে ফিশিং করতে পারবেন। দেন হচ্ছে আপনার নেটওয়ার্ক টুল পাবেন, সিকিউরিটি টেস্টিং, মানে আপনি অটোমেটিক্যালি, হ্যাঁ এটার একটা আলাদা ফিচার আছে যেটা কিন্তু আপনার মারাউডারে নেই, সেটা হচ্ছে যে আপনি অটোমেটিক্যালি আপনি WPS স্ক্যানিং করতে পারবেন, WPS স্ক্যান করতে পারবেন। অ্যান্ড ডিসপ্লে ফিচার এটার মধ্যেও আছে, আপনি এটার সাথে এটার মাধ্যমেও চাইলে আপনি ডিসপ্লে ইউজ করতে পারবেন, অ্যান্ড ডিসপ্লে ইউজ করে আপনি পোর্টেবলভাবে ইউজ করতে পারবেন। বাট এটার একটা প্রবলেম হচ্ছে যে নর্মালি এখানে আমরা TFT যে ডিসপ্লেটার সাহায্যে আমরা ESP32 মারাউডার ইউজ করতে পারতাম, ওই জিনিসটা আবার এই ঘোস্ট ESP-তে কাজ করবে না। মানে এই ডিসপ্লেটাকে আলাদাভাবে আপনি ESP-র সাথে কানেক্ট করে আপনি এই ঘোস্ট ESP-টাকে রান করতে পারবেন না। যদি আপনি ঘোস্ট ESP-টাকে আপনি ডিসপ্লের সাহায্যে রান করতে চান, তখন আপনার হচ্ছে একটা আলাদা একটা চিপ ইউলো ডিসপ্লে লাগবে, মানে হচ্ছে CYDO এটাকে সংক্ষেপে বলে, চিপ ইউলো ডিসপ্লে। এই যে ডিভাইসটা আছে, আমি আসতেছে না, চিপ ইউলো ডিসপ্লে, এটা কাইন্ড অফ একটা আপনার প্রথমত এটা একটা ডিসপ্লে, পাশাপাশি হচ্ছে একটা হ্যাকিং ডিভাইস বা একটা জাস্ট নট হ্যাকিং ডিভাইস। এটার থ্রুতে আপনি বিভিন্ন রকমের প্রজেক্টও করতে পারবেন। এটার মধ্যে বিল্ট ইন একটা ESP32 থাকে, অ্যান্ড পাশাপাশি হচ্ছে একটা ডিসপ্লে, অ্যান্ড এটার মধ্যে একটা আপনার মাইক্রো SD কার্ডেরও একটা অপশন থাকে। তার মানে আপনি জাস্ট একটা মাইক্রো SD কার্ড রিডার কিনেই আপনি মাইক্রো SD কার্ড এখানে অ্যাড করতে পারবেন, আলাদা করে কোনো ঝামেলা করতে হবে না। সো মোটামুটি এইটার মধ্যেও কাইন্ড অফ সবই থাকে, যেরকম এখানে ESP32 রুম 32 থাকে। সো এইটাও যদি আপনার থাকে, সরাসরি আপনি এত কিছু না কিনে, দুইটা আলাদা আলাদা না কিনে, আপনি যদি ডিসপ্লে সহ ইউজ করতে চান, আপনি সরাসরি এই চিপ ইউলো ডিসপ্লে যেটা আছে এটাকেও কিনে নিতে পারেন। এটাকে মেবি বাংলাদেশ থেকে কেনা যায় কিনা আমি শিওর না, বাট হয়তো বা কেনা যেতেও পারে, নয়তো AliExpress থেকে নিতে হবে। সো এটাকে আপনি কিনে সরাসরি এইটার সাহায্যে আপনি এই বাকি সব কাজও করতে পারবেন। অ্যান্ড এটা আরেকটা ফিচার হচ্ছে যে এটা যদি আপনি কিনেন, এটার থ্রুতে আরও বিভিন্ন রকমের ফার্মওয়্যার আছে যেগুলো কিনা গ্রাফিক্যাল ইন্টারফেসের, ওইগুলো আপনি ইউজ করতে পারবেন। সো হ্যাঁ, আর কোনো কথা না বাড়ে অ্যাকচুয়ালি আমরা তাহলে টপিকে চলে যাই, কীভাবে আপনারা এই ফার্মওয়্যারগুলো ইউজ করবেন।
সো প্রথম যে ফার্মওয়্যারটা আছে সেটা হচ্ছে এটা অলরেডি আমার গিট ক্লোন করা আছে। আমরা এক একটা ফার্মওয়্যার ইউজ করবো অ্যান্ড দেখবো যে ওইটা কীভাবে ইউজ করতে হয়। একেবারে ডিপ লেভেলের দেখবো না, জাস্ট বেসিক্যালি আমরা ফার্মওয়্যারগুলো ইনস্টল করবো অ্যান্ড হচ্ছে বেসিক কিছু কমান্ড রান করবো, বেসিকভাবে কিছু ইউজ করে দেখবো যে কীভাবে এগুলো আমরা ইউজ করি। তো প্রথম যে ফার্মওয়্যারটা আছে সেটা হচ্ছে আই থিঙ্ক এটা আমার এখানে অলরেডি এটাকে ডাউনলোড করা আছে। আপনি সিম্পল এটাকে গিট ক্লোন করে নেবেন আমার, অথবা হচ্ছে আপনি এটাকে ডাউনলোড অ্যাজ এ জিপ ফাইল করে নিতে পারেন, তাহলে হয়ে যাবে। তো এটাকে কিভাবে আপনি ফ্ল্যাশ করবেন আপনার ESP32 এর মধ্যে সেটা বলাই আছে যে কিভাবে কি করবেন। লাস্টে একটা কমান্ড আছে, এই কমান্ডটা আপনার লাগবেন। এইটাকে হচ্ছে ইউজ করতে গেলে আপনার সিস্টেমের মধ্যে ESP টুল নামে একটা টুল আছে বা একটা টুল কিট আছে, সেটা হচ্ছে ইনস্টল করে নিতে হবে। আমার অলরেডি এই ESP32 যে টুল কিটটা আছে সেটা হচ্ছে ইনস্টল করা। 32 টুল, আচ্ছা এটা হচ্ছে আপনার ওয়েট ESP টুল, সরি ESP32 টুল না, ESP টুল এটা বেসিক্যালি। হ্যাঁ, তো আমার অলরেডি হচ্ছে এটা ইনস্টল করা, সো আমি ইনস্টল করে নিচ্ছি না। আপনি সিম্পল এটাকে ইনস্টল করে নেবেন। কেমনে করতে হয় গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা পিপ ইনস্টল ESP2.py লিখে ইন্টারপ্রেস করলে হয়তো ইনস্টল করতে পারবেন। তো এরপর হচ্ছে আমার এখানে টার্মিনাল ওপেন হয়ে গেছে। আপনি যেই রিপোতে ক্লোন করবেন সেই রিপোতে যে আপনি সিম্পল টার্মিনালটাকে ওপেন করে নেবেন। দেন আমি যদি এখানে আসি, দেখেন আমার এখানে কিন্তু সমস্ত ফাইলগুলো আছে। সো এখন আমাকে কি করতে হবে, কোন কমান্ডটা রান করতে হবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। পাশাপাশি হচ্ছে এখানে জাস্ট একটা জিনিস আপনার নিড হবে, সেটা হচ্ছে কি আমি দেখাই দিই। তো বেসিক্যালি ওরা হচ্ছে আমাকে একটা কমান্ডও রান করে দিয়েছে যে এই কমান্ডটার মাধ্যমে আমি করতে পারবো। বাট এখানে হচ্ছে আমাদের একটা জিনিস নিড হবে, কি নিড হবে সেটা হচ্ছে যে আমাদেরকে জানতে হবে যে আমাদের এসডি কার্ড যে বা আমাদের যে মাইক্রো ইউএসবি যেটা আছে ওইটার পোর্ট কোনটা, সেটা হচ্ছে আমাদেরকে স্পেসিফাই করে দিতে হবে। যেমন এটা আমরা কিভাবে দেখতে পারি সেটা আমি দেখাচ্ছি। সিম্পল হচ্ছে ls-la, দেন হচ্ছে আপনার ডেভ নামে যে ফোল্ডারটা আছে, যদি লিনাক্সের মধ্যে করে থাকেন অবভিয়াসলি, তাহলে আপনি ডেভ যে ফোল্ডারটা আছে সেটা দিবেন। দেন হচ্ছে মাইনাস দিয়ে গ্রেপ যে কমান্ডটা আছে, গ্রেপ কমান্ড দিয়ে এই যে লাইক tty-usb যেটা আছে এটা দিয়ে দিবেন। দেন ইন্টারপ্রেস করলে দেখবেন যে আপনার যদি কানেক্ট থাকে তাহলে এরকম একটা অপশন দেখাবে বা এই নামটা দেখাবে। সো এইটাই আমাদের নিড। তার মানে হচ্ছে এইটা যেহেতু দেখাইছে, তার মানে আমাদের ESP32 যেটা আছে সেটা হচ্ছে এই যে পোর্টটা আছে বা এই যে পাথ আছে সেই পাথের মধ্যে কানেক্টেড। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানের মধ্যে কিছু চেঞ্জেস করতে হবে, জাস্ট একটাই চেঞ্জেস করবো আপাতত, অথবা যদি আরও কিছু চেঞ্জেস দরকার সেক্ষেত্রে আমরা করবো। বাট আপাতত যেটা চেঞ্জেস করতে হচ্ছে সেটা হচ্ছে পাথটা চেঞ্জেস করবো আমরা, মানে এখান থেকে আমাদের অ্যাকচুয়াল যে পাথ। এখন আপনার ক্ষেত্রে এটা ডিফারেন্ট হইতে পারে, আমার ক্ষেত্রে হচ্ছে আমি যখন এলএস করে দেখলাম আমারটা হচ্ছে এইটা। আপনার হয়তো এখানে ইএসবি অনও আসতে পারে, যেটাই আসুক আপনি জাস্ট আপনার ফুল পাথটাকে এখান থেকে কপি করে নেবেন। তো আমার কিন্তু আপাতত হয়ে গেছে ESP32 ESP টুল, দেন হচ্ছে আমার ESP টুলের যে পাথটা আছে, পোর্টের যে পোর্টটা আছে সেটা দিয়ে দিলাম, পোর্টের পাথটা। দেন বাকি সব যেরকম আছে, আমার সিরিয়াল পোর্ট হচ্ছে এটাই থাকা লাগবে। অ্যান্ড বাকি কমান্ড আই থিঙ্ক ঠিকই আছে। অ্যান্ড আমার হচ্ছে 3টা ফাইল, এইটার যে ফার্মওয়্যার আছে বেসিক্যালি ফার্মওয়্যারটা হচ্ছে এইটা, অ্যান্ড পাশাপাশি হচ্ছে একটা হচ্ছে বুটলোডার ফাইল আর একটা হচ্ছে আপনার পার্টিশন ফাইল। অ্যান্ড আই থিঙ্ক সবই ঠিক আছে। আমরা দেখছিলাম যে আমরা যে ফোল্ডারের মধ্যে আছে এখানে এই বিল্ড নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের মধ্যে সব কিছু আছে। যেরকম এখানে অলরেডি ওরা কিন্তু পাথ দিয়ে দিয়েছে। দ্যাটস ওয়াই আমি বললাম যে আপনি যখন এই কমান্ডটা রান করবেন, যেটা করবেন যে এই ফোল্ডারটা ক্লোন করে যেই ফোল্ডারের মধ্যে সেই ফোল্ডারে চলে যাবেন। ফোল্ডারে চলে যাওয়ার পর এই কমান্ডটা আপনি আর কি পেস্ট করবেন, অ্যান্ড জাস্ট এখানে তো ওদের এই পাথটা দেওয়া আছে, আপনার পাথ যেটা সেটা বের করে সেই পাথটা ওখানে দিবেন। দ্যাটস ইট। এরপরে জাস্ট ইন্টারপ্রেস করলে দেখবেন যে আপনার ইনস্টল হয়ে গেছে। একটু সময় লাগবে, দেখবেন যে আপনার ফ্ল্যাশ হচ্ছে। সো আমার এখানে ফ্ল্যাশ হোক, আমি ততক্ষণে একটু পজ করে রাখি। এখানে 100% হইলে আপনি দেখবেন যে আপনার ফ্ল্যাশ হয়ে গেছে। সো এখানে 21% হয়েছে আপাতত, আমারটা ফ্ল্যাশ হোক, তারপরে আমি আবার এগেন রিজিউম স্টার্ট করতেছি। আচ্ছা, তো দেখেন আমাদের কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। আপনাদের যদি সিমিলার এরকম দেখায় দ্যাটস মিন হচ্ছে আপনার ফ্ল্যাশটা সাকসেসফুলি হয়ে গেছে। যদি এখানে কোনো ইস্যু দেখায় তার মানে আপনাকে একটু বুঝে নিতে হবে যে কোন ইস্যু আছে, সেটাকে আগে সলভ করতে হবে, তাহলে হয়ে যাবে। বাট যেটা করবেন ফার্স্ট টাইম হচ্ছে ওই বুট বাটনটাকে ক্লিক করে আপনি কানেক্ট করে তারপরে যখন কমান্ডটা রান করবেন ইস্যু আসবে না। যদি ইস্যু আসে তাহলে কি করবেন, তাহলে একবার কি করবেন যে আপনার ESP32কে একবার আর কি ডিসকানেক্ট করে আবার কানেক্ট করবেন পিসির সাথে, কোনো বুট বাটন চাপা ছাড়াই। তারপরে আবার কমান্ডটা রান করে দেখবেন, একবার না একবার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমার আপাতত কিন্তু কাজ হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমার কেবল থেকে এটাকে ডিসকানেক্ট করতে হবে একবার,
অ্যান্ড আবার হচ্ছে এটাকে কানেক্ট করে নিব। কোনো রকম বুট বাটন কিন্তু এখন যে কানেক্ট করতেছি এখন কিন্তু বা যতবার এখন কানেক্ট করব কোনো রকম কিন্তু বুট বাটন আমাদের আর চাপা লাগবে না, জাস্ট ওই প্রথমবারই চাপবেন। সো আপাতত হচ্ছে সিম্পল আমি এটাকে কানেক্ট করে নিব আমার পিসির সাথে, আর বাকি যে সিনারিওটা এখন দেখবেন সেটা আমার মোবাইল থেকে দেখবেন। আমি জাস্ট আর যেহেতু পোর্টেবলভাবে ইউজ করা দেখাচ্ছি তাই আর কি এটাকে চাইলে এখন আমি পিসি থেকেও কন্ট্রোল করতে পারবো, বাট আমি আপাতত মোবাইল থেকে দেখাচ্ছি যে মোবাইল থেকে আমরা কীভাবে কানেক্ট করতে আর কি কন্ট্রোল করতে পারি এটা। সো আমি এখন আমার মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, তো আপনি যখন এইটাকে আর কি যেভাবে দেখানো হইলো সেইভাবে আর কি কমপ্লিটলি ফ্ল্যাশ করে একবার আপনার যে ডিভাইসটা আছে সেটাকে একবার ডিসকানেক্ট করে আবার কানেক্ট করবেন নর্মালভাবে। কানেক্ট করার পর দেখবেন যে আপনার সিম্পল আপনি ওয়াইফাইতে চলে যাবেন, আপনার মোবাইলের যে ওয়াইফাই যেটা আছে সেখানে চলে যাবেন। অ্যান্ড এইখানে আসার পর দেখবেন যে এখানে নতুন একটা ইন্টারফেস আর কি আসছে, সেটার নাম হচ্ছে আপনার ম্যানেজমেন্ট এপি। এখানে ক্লিক করবেন সিম্পলি। আচ্ছা, এখানে যদি আমার কানেক্ট হয়ে গেছে বাট আপনার ফার্স্ট টাইম কানেক্ট হবে না, তাই আমি এটাকে ফরগেট করে নতুন করে দেখাচ্ছি যে কীরকম ইন্টারফেস আসতে পারে। এখানে আপনি নর্মাল ফরগেট করলাম, সিম্পল এখানে হচ্ছে ম্যানেজমেন্ট এপি। এইখানে ক্লিক করলে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবেন। পাসওয়ার্ডটা কিন্তু আপনার ওদের যে গিটহাবের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের মধ্যেই কিন্তু দেওয়া আছে। পাসওয়ার্ডটা আমি দেখাচ্ছি, ওয়েট। পাসওয়ার্ডটা হচ্ছে আপনার MGMT অ্যাডমিন, ঠিক আছে। পাসওয়ার্ডটা হচ্ছে ছোটো হাতের MGMT অ্যাডমিন, MGMT অ্যাডমিন। হ্যাঁ, দেখেন আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে, বাট এটার মধ্যে যদি ইন্টারনেট নাই। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্রাউজারে চলে যাব আমি। ব্রাউজারে যেয়ে সিম্পল আমাকে হচ্ছে একটা গেটওয়েতে আর কি ওপেন করতে হবে, সেটা হচ্ছে 192.168.4.1। এই আইপিটাকে ব্রাউজারে যে ইন্টার করবেন কানেক্ট হওয়ার পর। তো ইন্টার করলেই দেখবেন যেরকম একটা অপশন কিন্তু চলে আসছে। তো এই অপশনটা চলে আসার পর সিম্পল যেটা হবে যে আপনি লাইক যদি কোনো কিছু না আসে একটু রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করলে যেটা হবে যে আপনার যে রেঞ্জ আছে আপনার সেই রেঞ্জের মধ্যে বা আপনার ডিভাইসটা যেখানে আছে সেই ডিভাইসের রেঞ্জের মধ্যে যতগুলো ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট আছে সবগুলোকে দেখাবে। আপাতত আমার এই জায়গাটায় জাস্ট একটাই আপনার সিঙ্গেল ব্যান্ডের অ্যাক্সেস পয়েন্ট আছে, সো দ্যাটস এইটা কি দেখাচ্ছে, আরও থাকলে আরোগুলোকে দেখাইতো। সো এরকম একটা ইন্টারফেস আপনার কাছে আসবে একেবারে সাদা মাটা। তো তারপর যেটা করবেন আপনি যেটা চাচ্ছেন, তো এখানে হচ্ছে এক লাস্টে যে অপশনটা আছে এটা দিয়ে যদি আমি এটাকে প্রেস করি দেখবেন যে আমার অটোমেটিক্যালি আমার ডিওতে স্টার্ট হয়ে গেছে এই জায়গাটায়, বা এটাকে কানেক্ট করে আমি সিম্পল হচ্ছে ডিওথ কম্বাইন অলে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার অ্যাটাকে ক্লিক করলে অটোমেটিক্যালি আমার এই টার্গেটের মধ্যে ডিওথ অ্যাটাক আর কি শুরু হয়ে যাবে। যেমন জিনিসটা দেখাচ্ছি, ওয়েট, আমি সিম্পল অ্যাটাকে ক্লিক করলাম, এখানে কিন্তু অ্যাটাক আর কি চালু হয়ে গেছে। এবার যদি আমার পিসির ওয়াইফাইকে দেখাই, অটোমেটিক্যালি আমার পিসির ওয়াইফাই কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে। লাইক এই যে মানে আমার এখানে যদিও কানেক্টেড দেখাচ্ছে বাট ওয়াইফাইয়ের সিগন্যাল কিন্তু চলে গেছে। অ্যান্ড আমি যদি এখানে অল অ্যাকাউন্টে যাই, দেখেন আমি কিন্তু এখানে কানেক্ট হতে চাইলেও আমি পারবো না। কানেক্ট যদিও দেখাচ্ছে বাট আমি আর কি বেসিক্যালি তেমন কানেক্ট হইতে পারবো না। আমি দেখি যে আমার অ্যাকচুয়ালি বেসিক্যালি লোড হচ্ছে কি না। আচ্ছা, দেখেন লোড কিন্তু হচ্ছে না, কারণ আমার ওয়াইফাই কিন্তু নাই। যতক্ষণ পর্যন্ত আমার এখানে আমার এই ডিওয়ারটাকে অফ করতেছি না ততক্ষণ পর্যন্ত কিন্তু ডিওয়ার হতে থাকবে। সো আমি যদি এখান থেকে ব্যাকে যাই অথবা আমার এটাকে যদি আমি ডিসকানেক্ট করে ফেলি তখন কিন্তু আবার চলে যাবে। তো এইটা বাদেও হচ্ছে আপনার বিভিন্ন রকমের আরও কিছু অ্যাটাক আছে, যেটা বললাম যে আপনার প্যাসিভ। আচ্ছা, আমার মেবি ডিসকানেক্ট হয়ে গেছে, ডিওয়ার হওয়ার কারণে আমার এখান থেকে ডিসকানেক্ট করে দিয়েছে, আমার নতুন করে কানেক্ট হইতে হবে আবার। আচ্ছা, এখানে যেটা আমার করতে হবে যেটা হচ্ছে যে এটাকে আবার ডিসকানেক্ট করে আমার যে ESP32 আছে সেটাকে আমার যে চার্জের সাথে ডিসকানেক্ট করে তারপরে হচ্ছে আবার কানেক্ট করতে হবে। তারপর আবার এখানে আমাদের যে অ্যাক্সেস পয়েন্ট যেটা ছিল একটু আগে যেটা দেখাচ্ছিল সেটা আবার আসবে। তো এটা আসুক, হ্যাঁ আবার আসছে। তো এবার আবার কানেক্ট করে মানে আপনি যখন ডিঅথেন্টিকেশন অ্যাটাক স্টার্ট করবেন যতক্ষণ আপনার অ্যাটাকটা চলবে ততক্ষণ আপনার এখানে কোনো নেট পাবেন না। আপনি যদি আবার ডিসকানেক্ট করেন তখন আপনার অ্যাটাকটাও স্টপ হয়ে যাবে, পাশাপাশি হচ্ছে আপনার নতুন করে আবার ইন্টারফেসটা আসবে। তো এইগুলো হচ্ছে আপনার বিষয়। অ্যান্ড এখানে আপনি আরও বিভিন্ন রকমের অ্যাটাক করতে পারবেন, লাইক অ্যাটাক টাইপ হ্যান্ডশেক। আপনি এইটাকে চুজ করে আপনি যদি অ্যাটাকে ক্লিক করেন তখন যেটা হবে যে আপনি
এই যে অ্যাক্সেস পয়েন্টের হ্যান্ডশেকটা আর কি পেয়ে যাবেন, মানে আপনি যে অ্যাকচুয়ালি হ্যাশ যেটাকে বলি আমরা, যেটাকে আমরা ক্র্যাক করতে পারি, সেই হ্যাশটা আমরা পেয়ে যাব। বাট এটার জন্য আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের ESP32 সাথে একটা এসডি কার্ডটা অ্যাটাচ করতে হবে। একটা এসডি কার্ড অ্যাড করলে তখন আমরা আর কি ভালোভাবে এই অ্যাটাকটা করতে পারবো, তাছাড়া কিন্তু করতে পারবো না। তো হোপফুলি বুঝতে পারছেন, এই হচ্ছে একেবারে সাদামাটা। এখানে জাস্ট আপনি ডিঅথ করতে পারবেন, আর পাশাপাশি হচ্ছে আপনি লাইক হ্যান্ডশেক ক্যাপচার করতে পারবেন, দ্যাটস ইট। আর তেমন কোনো কিছু এখানে পারবেন না। সো এখান থেকে তাহলে আমি আবার পিসিতে আমরা সুইচ করি, অ্যান্ড আমার কিন্তু আপাতত অফ আছে। লাইক এখন দেখেন, আমি যদি দেখাই আমার ক্যামেরাটা অন করে, লাইক এখানে কিন্তু এখন ওয়াইফাই এসে গেছে, অ্যান্ড আমরা এখন কোনো কিছু রিফ্রেশ করলেও কিন্তু ইজিলি আমরা রিফ্রেশ করতে পারবো, কোনো রকম নেট ইস্যু করবে না। দেখেন আমরা কিন্তু রিফ্রেশ করতে পারতেছি, কোনো রকম নেট ইস্যু করতেছে না, মানে আমাদের ইন্টারনেট এখন কিন্তু আবার ব্যাক এসে পড়ছে। আর এই যে কানেক্টেড অবস্থা আছে, এইটাকে দেখতে পাচ্ছেন হয়তো যে আমার পিসির সাথে কানেক্টেড আছে, বাট দ্যাটস মিন এটাই না যে পিসির সাথেই করতে হবে। এই ফার্মওয়্যারটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার পিসির সাথেও কানেক্টেড হইতে হবে না। আপনি সিম্পল এটাকে আপনি পকেটে নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন। জাস্ট আপনাকে এটাকে পাওয়ার আপ করার জন্য একটা ডিভাইস লাগবে, লাইক পাওয়ার ব্যাঙ্ক হইতে পারে, অথবা আপনার মোবাইলের সাথেও পাওয়ার আপ করতে পারেন। মোবাইলের সাথে আপনি ওটিজি ইউজ করে আপনি এটাকে কানেক্টেড করে পাওয়ার আপ করতে পারেন, অথবা আপনি যেটা বললাম যে পাওয়ার ব্যাঙ্ক ইউজ করতে পারেন। পাওয়ার ব্যাঙ্ক দিয়ে জাস্ট পাওয়ার আপ করলেই দেখবেন যে আপনার একটা এরকম ওয়াইফাইতে গেলে একটা ইন্টারফেস পাবেন, ওইটার সাথে কানেক্টেড হয়ে ব্রাউজারে যে আপনি সিম্পল যে অ্যাক্সেস পয়েন্ট যেটা আছে ওইটাকে ভিজিট করলে আপনি ওর ইন্টারফেসটা পেয়ে যাবেন, অ্যান্ড ওইখান থেকে আপনার ডিভাইসটাকে কন্ট্রোল করতে পারবেন। তো হোপফুলি বুঝতে পারছেন। তো আমরা আবার আমাদের কম্পিউটারে চলে যাচ্ছি। তো আই থিঙ্ক বুঝতে পারছেন যে কীভাবে ওই ফার্মওয়্যারটা ইউজ করবেন। আই মিন ESP32 পেন টেস্টিং টুল নামে যে ফার্মওয়্যারটা আমরা মাত্র ইউজ করলাম, সেটা কিভাবে ইউজ করবেন অ্যান্ড এটা কীভাবে ইউজ করতে হয়, আমরা কীভাবে মোবাইল ইউজ করে আমরা এটাকে কানেক্ট করতে পারবো, সব কিছু আই থিঙ্ক বুঝতে পারছেন। অ্যান্ড তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। অ্যান্ড বেসিক্যালি এটা একটা সাদা সাপটা হচ্ছে একটা ফার্মওয়্যার ছিল, যেটা কিনা আমরা জাস্ট ডি অথেন্টিকেশন অ্যাটাক অ্যান্ড হচ্ছে ক্যাপচার, হ্যাশ ক্যাপচারের জন্য আমরা ইউজ করতে পারি, হ্যান্ডশেক ক্যাপচারের জন্য আমরা ইউজ করতে পারি। বাট তারপরেও কিন্তু কম পাওয়ারফুল না। লাইক সামটাইম আপনার ESP32 মারাউডার অথবা হচ্ছে ঘোস্ট ESPর যে সমস্ত প্যাকেট ক্যাপচার সিস্টেমটা আছে, সামটাইম দেখবেন যে ওদের ওই ফার্মওয়্যারের কিছু বাগের কারণে সেই প্যাকেটটা ঠিকমতো ক্যাপচার হয় না। বাট আপনি চাচ্ছেন যে আর্জেন্ট আপনি একটা জায়গায় যাবেন, এখন আপনার ওইখানে আশেপাশে যে সমস্ত ওয়াইফাইগুলো আছে সিঙ্গেল ব্যান্ডের, সেইগুলোর প্যাকেটগুলো আপনি ক্যাপচার করবেন, সেইগুলোর হ্যান্ডশেক ক্যাপচার করবেন, পরবর্তীতে আপনি বাসায় এসে সেগুলোকে আর কি ক্র্যাক করবেন। তো সেক্ষেত্রে আপনি এই ফার্মওয়্যারটাকেও আর কি টেম্পোরারি টাইমের জন্য চুজ করতে পারেন। এই ফার্মওয়্যারটা আপনি জাস্ট সিম্পল ফ্ল্যাশ করে আপনি রিমোটলি জাস্ট এটাকে পাওয়ার অন করে আপনি আপনার মোবাইলের মাধ্যমে এটাকে কন্ট্রোল করে আশেপাশে যে সমস্ত সিঙ্গেল ব্যান্ড ওয়াইফাই আছে সেগুলোকে ডিঅথ অ্যাটাক অ্যান্ড হচ্ছে সেগুলোর হ্যান্ডশেক ক্যাপচার করতে পারবেন ইজিলি। জাস্ট আপনার একটা এক্সটার্নাল এসডি কার্ড নিড হবে, যদি আপনি সেটা আর কি বাই করে ফেলেন, অ্যান্ড সেটার সাথে যদি আপনি ESP32টাকে কানেক্ট করে ফেলেন, তাহলে কিন্তু ইজিলি আপনি এই কাজগুলো করতে পারবেন। তো এরপর হচ্ছে এইবার আমরা আরেকটু অ্যাডভান্স টাইপের ফার্মওয়্যার ইউজ করব। এতক্ষণ আমরা যেই ফার্মওয়্যারটা নিয়ে আলোচনা করছিলাম, একেবারে যেটা বললাম যে সাদা শিপটা, তেমন কোনো এক্সটার্নাল কোনো কিন্তু তেমন ফিচার ছিল না, জাস্ট দুইটা ফিচারই ছিল। বাট এইবার হচ্ছে আমরা আরেকটু অ্যাডভান্স টাইপের ফার্মওয়্যার ইউজ করব, সেটা হচ্ছে ESP32 মারাউডার। ESP32 মারাউডারটাকে কেন আমি একটু অ্যাডভান্স টাইপের বলতেছি, এটার রিজনটা হচ্ছে যে আপনি একটা সিঙ্গেল ফার্মওয়্যারের মাধ্যমে আপনি চাইলে সেম আগের মতো ডিঅথেন্টিকেশন অ্যাটাকও করতে পারবেন, অ্যান্ড পাশাপাশি হচ্ছে প্যাকেট ক্যাপচারও করতে পারবেন। অলসো আপনি একটা ইভিল টুইন অ্যাটাক, ইভিল পোর্টাল রান করতে পারবেন, আশেপাশের এপিগুলো স্ক্যান করতে পারবেন, আরও কাস্টমাইজেবল অ্যাটাক করতে পারবেন, আশেপাশে কোনো অ্যাটাক হচ্ছে কিনা সেগুলোকে ডিটেক্ট পর্যন্ত করতে পারবেন, অ্যান্ড হচ্ছে বিকন স্প্যাম, তারপর ব্লুটুথ রিলেটেড বিভিন্ন রকমের পপ আপ স্প্যাম অ্যান্ড ব্লুটুথ রিলেটেড বিভিন্ন রকমের আরও অ্যাটাক করতে পারবেন। অ্যান্ড যদিও এইগুলোর জন্য হচ্ছে আপনার এক্সটার্নাল এসডি কার্ড, এক্সটার্নাল জিপিএস এগুলো নিড হবে, বাট আপনি যদি সেগুলোকে বাই করে আপনার ESP32-র সাথে কানেক্ট করে ফেলেন, তখন কিন্তু আপনি ইজিলি সুন্দর মতো এগুলোকে ইউজ করতে পারবেন। তো এই ফার্মওয়্যারটা যদি আমরা আমাদের ESP32 বোর্ডের মধ্যে ফ্ল্যাশ করি, তখন আমরা এই ফার্মওয়্যারটাকে দুইভাবে ইউজ করতে পারবো। একটা হচ্ছে যে আমরা সিরিয়াল পোর্টটাকে মনিটর করে ইউজ করতে পারবো, আর আরেকটা হচ্ছে যে TFT ডিসপ্লে নামে একটা ডিসপ্লে আছে, আমি লিঙ্কটা দরকার হলে আপনাদেরকে দিয়ে দিব না, বা নামটা দেখে রাখতে পারেন, TFT LCD ডিসপ্লে। আমি পার্সোনালি হচ্ছে এইটার 2.8 ইঞ্চটা বাই করছি। এই ডিসপ্লেটা হচ্ছে পার্সোনালি আমি ইউজ করে থাকি, যদিও আমার এটার মধ্যে কিছু প্রবলেম ছিল, প্লাস হচ্ছে পেনটা আমার হারায় গেছে, যে কারণে আমি এটাকে ঠিক মতো কন্ট্রোল করতে পারতেছি, টাচে প্রচুর ঝামেলা ফেস করতে হচ্ছে আমাকে।
বাকি এই ডিসপ্লেটার সাহায্যে এই ডিসপ্লেটা আপনি বাই করে আপনার ESP32টাকে এইটার সাথে কানেক্ট করে আপনি আপনার ESP32 মারাউডার যে ফার্মওয়্যারটা আছে এটাকে পোর্টেবলভাবে এই ডিসপ্লের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন। তখন আপনার আর এক্সটার্নালভাবে ইউএসবি পোর্টটাকে মনিটর করতে হবে না, এটার সাথে কানেক্ট করে জাস্ট পাওয়ার ব্যাংকের মাধ্যমে বা এক্সট্রা যদি ব্যাটারি থাকে ব্যাটারির সাথে অ্যাড করে আপনি এটাকে পাওয়ার আপ করে আপনি এটাকে যে কোনো জায়গায় পোর্টেবলভাবে ইউজ করতে পারবেন। তো এইটা একটা মাধ্যম। আরেকটা যেটা বললাম যে আপনি ইউএসবি পোর্ট লিসেন করে আপনি এই জিনিসটা করতে পারবেন। তো আমরা দুইটা মাধ্যমই দেখবো যে কীভাবে করতে হয়। তো আগে হচ্ছে দুইটা মাধ্যমে দেখার আগে আমাদের তো আগে ESP32 ডিভাইসটাকে ফ্ল্যাশ করতে হবে, তাই না? আমাদেরকে আগে আমার অলরেডি কিন্তু যেই ফার্মওয়্যারটা আছে আমার ESP32-র মধ্যে সেই ফার্মওয়্যারটাকে ডিলিট করে বা সেই ফার্মওয়্যারটাকে ইরেজ করে আমাদেরকে হচ্ছে ESP32 মারাউডারের ফার্মওয়্যারটাকে এখানে আমাদের ডিভাইসটার মধ্যে ফ্ল্যাশ করতে হবে। তো সেটা আমরা আগে করে নিই। তো এইটার জন্য হচ্ছে আমরা সুন্দর মতো আগে যেটা করব, ESP32 মারাউডার যেটা আছে সেই সাইটে সেই রিপোজিটরিতে চলে যাব। অ্যান্ড সেই রিপোজিটরিতে যাওয়ার পর আমরা হচ্ছে একটু নিচে আসব। নিচে এসে আমরা লেটেস্ট রিলিজ এই জায়গাটায় ক্লিক করবেন। অ্যান্ড এখানে ক্লিক করে ইনস্টল অ্যান্ড আপডেট ইনস্ট্রাকশন যেটা আছে এখানে ক্লিক করতে হবে। আর আমি হচ্ছে আমার কেবলটা আমার পিসির সাথে কানেক্ট করে নিচ্ছি। ওকে, সো আমি আমার কেবলের মাধ্যমে পিসির সাথে আমার ESP32 ডিভাইসটাকে কানেক্ট করে নিয়েছি। অ্যান্ড হচ্ছে এই পেজটা আপনি আসবেন। অ্যান্ড আসার পর এখানে আপনি বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন পেয়ে যাবেন যে কিভাবে আপনি আপনার ESP32টাকে ফ্ল্যাশ করতে পারেন এই ফার্মওয়্যারটা। আমরা হচ্ছে অনেকভাবেই করতে পারবো, বাট আমরা হচ্ছে একেবারে ইজি একটা মেথডের মাধ্যমে ফ্ল্যাশ করব। সেটা হচ্ছে ওয়েব আপডেটের মাধ্যমে আমরা ক্রোম ব্রাউজারের মধ্যে একটা গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে ইজিভাবে করতে পারবো। আমরা এর আগে যেটা টার্মিনালে করছি এটা অনেকের কাছে একটু কনফিউশন লাগতে পারে, বাট এই জিনিসটা একেবারে ইজি। জাস্ট আমরা গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে ফাইলগুলোকে এখানে জাস্ট আপলোড করে আমরা ইউজ করতে পারবো। তো আমরা জাস্ট এখানে সিম্পল কানেক্টে ক্লিক করলে দেখবেন যে এখানে আমাদের ইউএসবি পোর্টটা শো করতেছে। আমরা ওইটাকে চুজ করে আমরা কানেক্টে ক্লিক করে দিব। তো কানেক্টে ক্লিক করার পরে কিন্তু এরকম অপশন আসবে। আমরা হচ্ছে আগে ইরেজ করে নিই আমাদের এই ESP32-র মধ্যে পূর্বে যে ফার্মওয়্যারটা ছিল সেটা যদি ইরেজ হয়ে যায়, এটা না করলে আমাদের হতো, কোনো প্রবলেম ফেস করতাম না আমরা। এরপরে হচ্ছে আমাদেরকে হচ্ছে কয়েকটা ফাইল এখানে আপলোড করতে হবে। আর এটা কীভাবে আপলোড করবেন বা কী বিষয় আদি এটা কিন্তু আপনার এইখানে উল্লেখ করা আছে। যেমন আমি দুইটা সাইটে যদি আমি নেই, আই থিঙ্ক হোপফুলি তাহলে ভালো করে বুঝতে পারবেন। তো এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কী কী করতে হবে। প্রথমে আমাদেরকে তাদের যে বুটলোডার ফাইলটা আছে সেই বুটলোডার ফাইলটা, আর আমরা যেহেতু ESP32 মারাউডার ভার্সন 4 ইউজ করবো অ্যান্ড আমরা ESP32টাকে আমরা ফ্ল্যাশ করব, তো সেই ক্ষেত্রে আমরা এইটাকে ইনস্ট্রাকশন হিসেবে ইউজ করব। যদি আপনার ফ্লিপার 0 থাকে তখন এইগুলো করতে হবে, বাট আমি ESP32-র মধ্যে করতেছি, দ্যাটস ওয়াই আমি এই ইনস্ট্রাকশনটা ফলো করব বা এই ফাইলগুলো আমি ইউজ করব। তো প্রথমত হচ্ছে এখানে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে বুটলোডার ফাইল দিতে হবে। বুটলোডার ফাইলটা অ্যাড করতে হবে অ্যান্ড এইটার যে আপনার ভ্যালু থাকবে সেটা হচ্ছে 0x1000। তো আমার অলরেডি সবগুলো অ্যাড করা আছে। আমি লাস্ট টাইম যখন এখানে এসে কানেক্ট করছিলাম তো ওইটার ট্র্যাক হিসাবে, ওইটার ট্র্যাশ রেকর্ড হিসাবে আমার এখানে কানেক্ট স্টিল না হয়ে আছে, তাই এরকম দেখাচ্ছে, বাট আপনার ক্ষেত্রে কিন্তু দেখাবে না। তো আমি একেবারে তাহলে সব কিছু কেটে একেবারে রভাবে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। তো এইখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন যে একটা ফাইল ডাউনলোড হয়ে যাচ্ছে। যেরকম আমার এখানে কিন্তু একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে, খুবই ছোট ফাইল, 16 কেবির। তো আমার প্রথমে হচ্ছে বুটলোডার ফাইলটা এখানে শুরুতে অ্যাড করতে হবে। তো এখানে সিলেক্টে ক্লিক করার পর আমি এখানে বুটলোডার হিসেবে বুটলোডার সার্চ করব। বুটলোডার বর্তমানে ডাউনলোড হয়েছে মেবি এইটা, হ্যাঁ। তো এটাকে আমি চুজ করে আমি এটাকে এখানে অ্যাড করে দিলাম। দেন হচ্ছে আমাকে যেটা করতে হবে পার্টিশন ফাইলটা এখানে দিতে হবে, পার্টিশনের বাইনারি ফাইলটা। তো এটার জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো এবার হচ্ছে আমি সেকেন্ডে এটার ভ্যালু কিন্তু যেটা আর কি এখানে রাখতে বলা হয়েছে সেটা কিন্তু বাই ডিফল্ট আছে, দ্যাটস আমি এটাকে চেঞ্জ করতেছি না। তো এরপর আমি এখানে ক্লিক করে আমার পার্টিশন ফাইলটাকে আমি এখানে চুজ করে দিব। তো আমার পার্টিশন ফাইলটা আমি জাস্ট সার্চ করি পার্টিশন, তো এইটাই মেবি, হ্যাঁ এটাই হচ্ছে আমার লেটেস্ট পার্টিশন ফাইল। দেন হচ্ছে আমাকে বুট অ্যাপটা হচ্ছে এখানে দিতে হবে। তো আমার বুট অ্যাপটাও আমার এখানে ডাউনলোড করে নেই এগেইন, আমার ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে চুজ করব, এগেইন আমি এখানে এসে সার্চ করব বুট অ্যাপ, হ্যাঁ বুট অ্যাপ, অ্যান্ড এটা মেবি হ্যাঁ লেটেস্ট হচ্ছে এইটা।
তো এটাকে আমি চুজ করে দিলাম। অ্যান্ড লাস্টলি হচ্ছে আমার অ্যাকচুয়াল ESP32 মারাউডারের যে ফার্মারটা আছে সেটা হচ্ছে আমাকে এখানে চুজ করতে হবে। তো আপনি চাইলে এটার বিভিন্ন ভার্সন আছে, মানে ভার্সন 4 থেকে নিয়ে স্টার্ট হয়, ভার্সন লেটেস্ট ভার্সন হয়তো ভার্সন 7 যেরকম দেখতে পারতেছি আমরা। বাট আমরা হচ্ছে আমাদের ESP32-র সাথে আমরা ওজি ভার্সনটা বা ওদের যে একেবারে পুরনো ভার্সনটা ওইটা ইউজ করবো, বিকজ ওইটা স্টিল না অনেক ভালো কাজ করতেছে। স্পেসিফিকভাবে যদি বলি, পোর্টেবল ডিসপ্লের সাথে, মানে TFT LCD ডিসপ্লের সাথে অনেক ভালোই কাজ করতেছে। তো দ্যাটস আমরা এইটাই আমি আপাতত এইটাই দেখাবো। এটার মধ্যে তেমন একটা বাগও নাই আমি যতটুকু দেখলাম, টুকটাক হয়তো বা থাকতে পারে, বাট তেমন আমার কাছে চোখে পড়ে নাই। তো এই আপনি যদি এখানে ক্লিক করেন আপনি দেখবেন যে নিচে নিয়ে আসে, ওদের যে রিলিজ পেজটা আছে সেখানে নিয়ে যাবে। তো এখান থেকে আপনি আসার পর নিচে আসবেন। নিচে আসার পর আপনার হচ্ছে যেটা করতে হবে যে এখানে লেটেস্ট রিলিজ থেকে আপনার ESP32 মারাউডারের আপনি যে ভার্সনটা ডাউনলোড করতে চাচ্ছেন সেটা ডাউনলোড করে নেবেন। তো আমার ক্ষেত্রে হচ্ছে এইটা, আমি হচ্ছে এই ভার্সনটা ডাউনলোড করছি। আর মাথায় রাখবেন যে যদি আপনি ওল্ড ভার্সনটা না ডাউনলোড করতে চান তাহলে সেক্ষেত্রে হয়তো 6 ভার্সন বা 6.1 যে ভার্সনটা আছে এইগুলো করবেন। আবার পাকনামি করে আবার M5 স্টিক অথবা হচ্ছে ফ্লিপার জিরোর ফার্মারগুলো ডাউনলোড করেন না, কারণ ওইগুলো কিন্তু আবার একেবারে আলাদা। আপনি যদি ESP32-র মধ্যে ইউজ করতে চান সেক্ষেত্রে মিনি ভার্সন 7, দেন হচ্ছে ওল্ড হার্ডওয়্যার, তারপরে ভার্সন 6, ভার্সন 6.1 এই কয়টা ফার্মার কাজ করবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। তো এই ফার্মারটা আমার অলরেডি ডাউনলোড করা আছে দেখে আমি আর এখান থেকে ডাউনলোড করতেছি না। আমি সিম্পল এখান থেকে আমার ফার্মারটাকে চুজ করে নিব। তো এই ফার্মারটার নাম হচ্ছে ওল্ড লাস্টের থেকে, তো আমি সেটা চুজ করে দিচ্ছি জাস্ট। হ্যাঁ, এটাই মেবি। হ্যাঁ, আমার এই ফার্মারটা কিন্তু এইটাই ছিল। অ্যান্ড দেখেন আমাকে যেই বিষয়গুলো চুজ করতে বলছিল প্রত্যেকটা বিষয় কিন্তু আমার এখানে চুজ করা আছে। এবার জাস্ট আর কিছুই করতে হবে না, জাস্ট প্রোগ্রামে ক্লিক করলে আমার কিন্তু প্রোগ্রাম হয়ে যাবে, ফ্ল্যাশ হয়ে যাবে আমার ডিভাইসটা, তখন ESP32 মারাউডারে কনভার্ট হয়ে যাবে। তো আমি এখানে জাস্ট প্রোগ্রামে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করব। একটু সময় লাগবে, দেখেন আমার কিন্তু ফ্ল্যাশিংটা স্টার্ট হয়েছে। দেখেন আমার কিন্তু ফ্ল্যাশিংটা চলতেছে, ফ্ল্যাশ হচ্ছে। আমার এটা একটু 1 মিনিট টাইম লাগতে পারে, তো আমি ততক্ষণ পজ করে রাখতেছি। আচ্ছা, তো দেখেন আমাদের কিন্তু হচ্ছে কমপ্লিট ফ্ল্যাশ হওয়া, ডান লেখা আছে, দ্যাটস মিন আমাদের হচ্ছে কমপ্লিট। অ্যান্ড যদি আপনাদের ক্ষেত্রে এই ESP ওয়েব টুলের মাধ্যমে কাজ না হয় বা প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে এখান থেকে রাইট আপটা পড়ে নিতে পারেন, অথবা আপনাদের এই যে জায়গাটা আছে না এখানে কিন্তু আরও বিভিন্ন মেথড আছে, লাইক আপনি চাইলে FZE ফ্ল্যাশার এটাও ইউজ করতে পারেন, এটাও একটা ওয়েব বেসড ফ্ল্যাশার। অ্যান্ড আপনার ক্ষেত্রে প্রবলেম হইলে একটাতে যদি প্রবলেম হয় আপনি আলাদা করতে পারেন, অথবা আপনি আরডিনোর মাধ্যমেও আপনি ম্যানুয়ালি আপনি এটার ফার্মওয়্যারটাকে আপনার যে ডিভাইস আছে সেটার মধ্যে ফ্ল্যাশ করতে পারেন। তো যেটা আপনার ক্ষেত্রে সুবিধা হয়, বাট এটা হচ্ছে খুবই ইজি ওয়ে, দ্যাটস আমি এটাকে দেখাইলাম। অ্যান্ড তো দ্যাটস ইট। এরপর হচ্ছে আমরা যদি এখন আমাদের ডিভাইসটা কিন্তু এখন অলরেডি এখন ESP32 মারাউডারে কনভার্ট হয়ে গেছে। এবার আমাদেরকে যেটা করতে হবে, আমরা অলরেডি ডিসকানেক্ট করে ফেলছেন, আবার হচ্ছে এটাকে আবার কানেক্টেড করব। অ্যান্ড কানেক্টেড করার পর এখন আমরা এটাকে দুইভাবে ইউজ করতে পারবো। একটা হচ্ছে USB সিরিয়াল পোর্ট মনিটরের মাধ্যমে, মানে আমি যেটা দেখাচ্ছি টার্মিনাল ইউজ করে আমরা এটাকে করতে পারবো। আর এটা আমি আপাতত পিসিতে দেখাচ্ছি, দ্যাটস মিন এটা না যে জাস্ট আমরা পিসিতে এইভাবে ইউজ করতে পারবো। লাস্টে আমি ঘোস্ট ESP-র মাধ্যমে একটা ওয়ে দেখাই দিব, যেখানে কিনা মোবাইলের মাধ্যমে দেখবেন যে আমরা সিরিয়াল পোর্ট মনিটর করে ওইটাকে কিন্তু কমান্ড লাইনে কন্ট্রোল করতেছি। ওই সেমভাবে যেটা আমরা ঘোস্ট ESP-র সাথে করবো, ওই সেমভাবে আমরা এই ESP32 মারাউডারকেও আমরা ওই মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। বাট আমার কাছে পার্সোনালি ESP32 মারাউডারের যে কমান্ড লাইনটা আছে ওইটা পার্সোনালি পছন্দ না, অ্যাটলিস্ট এই ওল্ড ভার্সনের। এটার অ্যাকচুয়াল যে ভার্সনটা আছে ওইটা মোটামুটি ভালো, যে মানে হচ্ছে ডিসপ্লে বা গ্রাফিক্যাল যে ইন্টারফেস ওইটার কাজগুলো মোটামুটি ভালোই হয়, বাট টার্মিনালের মধ্যে অনেক বাগ রয়েছে। যেরকম আমি দেখেন আপাতত কিন্তু আছে, আমি জিনিসটা আবার দেখাচ্ছি। যদি আপনি সিরিয়াল পোর্ট মনিটর করে আপনি এটাকে টার্মিনালের সাহায্যে, লাইক আপনার ডিসপ্লে নাই বাট আপনি মোবাইল থেকে বা পিসি থেকে এটাকে কন্ট্রোল করবেন কমান্ড লাইনের মাধ্যমে, সেটা কীভাবে করতে পারেন এই spookytools.com তারপর /tools-এ এই যে ইউআরএলটা আছে এখানে ভিজিট করতে পারেন। দেন এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে সিরিয়াল কনসোলে ক্লিক করবেন। তারপরে হচ্ছে আপনার এই যে বুয়াজ রেড বা সামথিং যাই বলি আমরা, এটা যেমন আছে সেরকমই থাকতে হবে। দেন কানেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি এটাকে কানেক্ট করে দিবেন। তো অলরেডি আমার কানেক্টেড মেবি ছিল, যেহেতু একটু আগে কানেক্ট করছিলাম। তো এইবার হচ্ছে আমরা হেল্প লিখব। দেখেন আমাদের কিন্তু হেল্পস শো করতেছে। যদি আপনার ক্ষেত্রে হেল্পস শো করে দ্যাটস মিন আপনার প্রপারলি কাজ করতেছে বা সামথিং, আপনার কোনো ইস্যু হচ্ছে না। অ্যান্ড এইখান থেকে কিন্তু আমরা কমান্ড লাইনের মধ্যে ইউজ করতে পারবো। যেমন আমি জাস্ট একটা কমান্ড রান করে দেখাচ্ছি, অ্যাটাক না,
স্ক্যান আইপি, আমার আশেপাশে যে সমস্ত এপি আছে, অ্যাক্সেস পয়েন্ট আছে বা ওয়াইফাই ইন্টারফেস আছে সেগুলো যাতে শো করে, মানে সিঙ্গেল ব্যান্ডগুলো। তো দেখেন আমার কিন্তু শো করে দিচ্ছে এটার এসএসএস আইডি, বিএসএস আইডি, সেইগুলো কিন্তু আমাকে শো করে দিচ্ছে। সো আমি এখান থেকেই সমস্ত অ্যাটাকগুলো মোটামুটি করতে পারবো। এখান থেকে আমি ব্লুটুথ স্প্যাম অ্যাটাকও আই থিঙ্ক করতে পারবো। আমার আশেপাশে যদি কোনো একটা ব্লুটুথ ডিভাইস থাকে, যেই ডিভাইসের মধ্যে ব্লুটুথ আছে, সেই ডিভাইসটাকেও কিন্তু আমি কন্ট্রোল করতে, সেই ডিভাইসের মধ্যে আমি আননেসেসারি পপ আপ আনতে পারবো। যেমন আমি বিএলই স্প্যাম দেন হচ্ছে অল দি, যদি দেখি কি আসে। আচ্ছা, কমান্ড রান হচ্ছে না, এই যে একটা ইস্যু আসে। দ্যাটস ওয়াই আসলে আমার ESP32 মারাউডারের কমান্ড লাইনটা খুবই আমার কাছে বাজে লাগে, বিকজ আপনার কমান্ড লাইনটা ঠিক মতো কাজ করে না। তো এইবার আমরা আরেকটা ওয়ে দেখব, যে ওয়েতে আমরা ESP32 মারাউডারের অন্য একটা দিক, আমরা গ্রাফিক্যাল ইন্টারফেস সহ একটা ডিসপ্লে সহ আমরা এটাকে ইউজ করতে পারবো কীভাবে সেটা দেখবো। তো ওইটার জন্য হচ্ছে আপনাদের একটা নিড হবে TFT ডিসপ্লে। কিছু জিনিস নিড হবে, সেগুলো আমি বলে দিচ্ছি, যদি আপনাদের বাজেটে পোষায় আপনি জিনিসগুলো কিনে আপনি কাজ করতে পারেন। যেমন ফার্স্টলি লাগবে হচ্ছে আপনার একটা TFT ডিসপ্লে। আমি যেগুলো ইউজ করছি সেটা বলতেছি, আমি হচ্ছে বেসিক্যালি এটা ইউজ করেছি, যদিও এটার মধ্যে অনেক প্রবলেম ফেস করছি আমি, বাট ইউজ করতে পারেন, ভালো জায়গা থেকে যদি কিনেন প্রবলেম ফেস করতে হবে না। অ্যান্ড তারপরে লাগবে হচ্ছে জাম্পার ওয়্যার লাগবে কিছু। অ্যান্ড আমার ক্ষেত্রে আমি হচ্ছে জাম্পার ওয়্যার মেল টু ফিমেলটা ইউজ করছি। এই যে এইগুলো মেল টু ফিমেল, এইগুলো মেবি পার পিস 15 টাকা করে পড়ে, বা আরও কম পড়তে পারে, আমি শিওর না, দেখে নিন একটু। অ্যান্ড আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার ব্রেডবোর্ড। হায় রে, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ব্রেডবোর্ডের কিন্তু দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে মিনি আর একটা হচ্ছে আপনার মোটামুটি বড়। আপনাদের হচ্ছে মিনি ব্রেডবোর্ড লাগবে দুইটা। এই যে এইগুলোকে বলা হয় মিনি ব্রেডবোর্ড, এইগুলো মেবি 45 টাকা করে পাওয়া যায়, এগুলো দুইটা হলেই এনাফ। তো এই জাস্ট এতটুকুই, একটা মিনি ব্রেডবোর্ড, একটা হচ্ছে জাম্পার ওয়্যার একটা না, বেসিক্যালি মিনিমাম 15টা লাগবে জাম্পার ওয়্যার, মেল টু ফিমেল অথবা মেল টু মেল, আর কি 15টা লাগবে মিনিমাম। আর হচ্ছে 20টা নিলে ভালো, ব্যাকআপ হিসাবে রাখলে ভালো। আর পাশাপাশি হচ্ছে একটা TFT ডিসপ্লে। এই তিনটা জিনিস যদি আপনার হয় তাহলে আপাতত আপনি গুড টু গো বাকি কাজগুলো করার জন্য। বাট আমার এখানে একটা সাজেশন থাকবে যে একটা SD কার্ডও আপনি কিনে নেবেন। আমি SD কার্ডের জন্য কী কী নিড হবে ESP32 সাথে কানেক্ট করার জন্য সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব না, ওখান থেকে আপনি দেখে আপনার যদি পসিবল হয় আপনি SD কার্ডটাও কিনে আপনি আপনার ESP32 সাথে কানেক্ট করে আপনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স টাইপের অ্যাটাকগুলো করতে পারবেন, অ্যান্ড পরবর্তীতে আপনি আরও বিভিন্ন কাজে লাগাইতে পারবেন। তো এটাই আর কি। এখন আমি তাহলে মোবাইলের ক্যামেরাতে সুইচ করতেছি, মোবাইল থেকে আমি বাকি বিষয়গুলো দেখাচ্ছি যে কিভাবে আপনারা যে ESP32 আছে সেটাকে আপনার জাম্পার ওয়্যার অ্যান্ড মিনি ব্রেডবোর্ডের সাহায্যে আপনার TFT ডিসপ্লের সাথে কানেক্ট করবেন। কারণ ডিসপ্লের সাথে কানেক্ট না করলে কিন্তু আপনার ঠিকমতো কাজ করবে না। প্রপারলি তারগুলোকে লাইন বাই লাইন পোর্ট অনুযায়ী লাগাইতে হবে, যদি ঠিকমতো লাগাইতে না পারেন তখন কিন্তু কাজ করবে না। সো আমি এটার জন্য এই ইমেজটা আপনারা দেখে নিতে পারেন, বা এই ইমেজটা আমি ড্রাইভের মধ্যে দিয়ে দিব না, এখানে কিন্তু ফুললি গাইডলাইন আছে। এটা হচ্ছে আমাদের ESP32 যে ডেভ বোর্ড আছে ওই অনুযায়ী দেওয়া, যেমন আপনার ডিসপ্লের কোন পোর্টের তার আপনার ESP32 কোন পোর্টে লাগবে অ্যান্ড কীভাবে লাগবে, এই বিষয়গুলো কিন্তু এখানে লেখানো আছে। আমি এটা দিয়ে দিব না, অ্যান্ড আমি মোবাইল থেকে জাস্ট একটা ড্যামো দেখাই দিচ্ছি। আমি একেবারে ফুললি দেখাইতে গেলে অনেক টাইম লাগবে, বাট আমি মোবাইল থেকে একটা ড্যামো দেখাই দিচ্ছি যে কীভাবে কানেক্ট আসলে হবে, দেখতে কেমন হইতে পারে সিনারিওটা। তো তাহলে আমি মোবাইলে সুইচ করতেছি। আচ্ছা, তো দেখতে পারতেছেন আমার কিন্তু ESP32টাকে আমি আমার যে TFT ডিসপ্লে আছে সেটার সাথে কিন্তু কানেক্টেড করে ফেলছি। এখানে কিন্তু জাম্পার ওয়্যারের সাহায্যে মিনি ব্রেডবোর্ডের সাহায্যে কানেক্ট করে ফেলছি। আর মিনি ব্রেডবোর্ডটা কেন ইউজ করতেছি, কারণ মিনি ব্রেডবোর্ডটা ইউজ করা ছাড়াও কিন্তু আমরা আমাদের ESP32-র মধ্যে কিন্তু আপনার সোল্ডার পিন আছে, তো ওইটার সাহায্যেও কিন্তু আমরা ফিমেল টু ফিমেলের সাহায্যে কিন্তু কানেক্ট করতে পারতাম। দেখেন এখানে কিন্তু সোল্ডার পিন আছে, বাট আমরা কিন্তু পিনটাকে ব্রেডবোর্ডের সাথে কানেক্ট করে রাখছি। তো এটার রিজনটা হচ্ছে কি যে আপনার ব্রেডবোর্ডটা এই জন্য লাগে কারণ একই লাইনে সামটাইম একই পোর্টের মধ্যে মাল্টিপল বা একই পিনের মধ্যে মাল্টিপল তার বা জাম্পার ওয়্যার হচ্ছে কানেক্ট করতে হয়। যেমন এই লাইনটাই যদি দেখেন D23, এই লাইনের মধ্যে কিন্তু আমার দুইটা তার গেছে, একটা মেবি এলইডির জন্য আর একটা হচ্ছে কিসের জন্য আমার খেয়াল আসতেছে না, বাকি দুইটা তার কিন্তু এখানে আসছে। তো যদি আমি ব্রেডবোর্ড ইউজ না করতাম তখন কিন্তু আমি একই পোর্টের মধ্যে দুইটা তার ইউজ করতে পারতাম না। বাট ব্রেডবোর্ডটা ইউজ করে যেটা হয়েছে যে আমি একই লাইনের মধ্যে যদি আমার 4টা পর্যন্ত তারও ইউজ করতে হয় তখনও কিন্তু আমি একই লাইনের মধ্যে 4টা তার ইউজ করতে পারবো। কারণ হচ্ছে এইটা কিভাবে কাজ করে যদি দেখেন,
এখানে কিন্তু দেখেন যে দুইটা, একে হচ্ছে যে দুইটা কিন্তু সেপারেট, ঠিক আছে, দুইটা আলাদা, অ্যান্ড প্রত্যেকটার মধ্যে কিন্তু আলাদা আবার সেপারেট কিন্তু একটা লাইন আছে। তো এটা দিয়ে হয় কি যে আপনার একটা কানেকশন ব্রেকার, এটা বুঝতে পারেন। অ্যান্ড আপনার ESP32 যদি এইখানে ফার্স্ট লাইনে, মানে এখানে দেখেন এই প্রত্যেকটা ইসের মধ্যে কিন্তু 5টা করে ব্রেক আছে। আমি যেটা করছি যে আমি এই ব্রেডবোর্ডের সাথে ESP32টাকে ফার্স্ট যে লাইনটা আছে, যে লাইনটা গেছে এই ফার্স্ট লাইনের মধ্যে কানেক্ট করে রাখছি পিনের সাহায্যে। তো এতে করে যেটা হবে যে এই ESP32-র সাথে এই যে বাকি যে 4টা লাইন আছে না, এই ব্রেকের আগ পর্যন্ত সম্পূর্ণ কানেক্টেড। তো এর মানে হচ্ছে এটা যে ধরেন আমি যদি এইখানে ধরেন D32 বা যে পোর্টটা আছে না কেন, আমি যদি সরাসরি এই তারটাকে এইটার সাথে কানেক্ট করতাম, তাহলে আমার যেটা হইতো, আমি এখানে কানেক্ট না করে এই আমার ESP32টাকে ব্রেডবোর্ডের সাথে কানেক্ট করে এটার পরবর্তী লাইনের মধ্যে বা সেম লাইনের মধ্যে যদি আমি একটা গ্যাপ রেখেও আমি এটাকে কানেক্ট করি, তাহলেও কিন্তু আমার ESP32-র সাথে কানেকশন হয়ে যাবে। তো একটা সাহায্য। আর তারপরে আমি জানি যে একটু কনফিউশন লাগতে পারে, তো আমি একটু সাজেশন করবো যে এই জাম্পার ওয়্যার অ্যান্ড ব্রেডবোর্ড কীভাবে কাজ করে অ্যান্ড কীভাবে আমরা এই যে কানেকশনগুলো নিই, এটার কনসেপ্টটা একটু ভালো করে বুঝে নেবেন, তাহলে আপনার জন্য একটু ইজি হবে। আমি আপাতত তেমন একটা ডিপে যাচ্ছি না, আমি জাস্ট এখন আমার ESP32টাকে রান করব। তো এটার জন্য আমি একটু জাস্ট কানেকশনটা দিয়ে নিই। তো সিম্পল, আমি আমার ESP32টাকে জাস্ট পাওয়ার আপ করলাম। এই ক্ষেত্রে আমি পিসির সাথে কানেক্ট করছি, বাট পিসি ছাড়াও আমার কাছে যদি পাওয়ার ব্যাংক থাকতো সেটা দিয়ে দেখাইতাম, বাট আমার কাছে আপাতত নাই। আপনি পাওয়ার ব্যাংকের সাহায্যে এটাকে কানেক্ট করতে পারবেন বা চার্জিং এর মাধ্যমে করতে পারবেন, বাট আমি রিকমেন্ডেড করবো না যে আপনি চার্জারের সাহায্যে করেন, কারণ এটা কিন্তু একেবারে লো পাওয়ার একটা মাইক্রো কন্ট্রোলার। সো চার্জারের ওয়াট হয়তো বা আপনার মাইক্রো কন্ট্রোলার সহ্য নাও করতে পারে, সো পরবর্তীতে নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে লো ওয়াট যে সমস্ত চার্জিং সিস্টেমগুলো আছে সেগুলোর সাহায্যে কাজ করবেন, তাহলে বেটার। তো দেখেন আমার কিন্তু আপাতত রান হয়ে গেছেন, আমাদের ESP32টাকে কিন্তু সাকসেসফুলি আমাদের ডিসপ্লের মধ্যে কিন্তু লোড হয়েছে। যদি আমার ডিসপ্লের ইস্যুর জন্য একেবারে এখান থেকে গ্যাপ, প্লাস এটা সোজা আসার কথা, বাট আমার আসছে হচ্ছে ব্যাকা। পাশাপাশি হচ্ছে আমার এখানে টাচেও কিছু প্রবলেম, কারণ আমি যেখান থেকে কিনছি আমি অ্যাকচুয়ালি ফুললি বলতে গেলে বাসি খাইছি, কারণ এটা আমার কাছে তেমন একটা কাজে লাগে না। আমি ঠিক মতো কাজ করতেও পারতেছি না, ডিসপ্লেতে প্রচুর পরিমাণে আমি ইস্যু ফেস করছি। বাকি সেই জন্য আমি বলবো যে একটু যেখান থেকে কিনেন একটু রিভিউটা ভালো করে দেখে বুঝে শুনে তারপরে কিনেন, নাহলে কিন্তু দামি জিনিস 1000-1200 দিয়ে কিনে ফুললি কিন্তু টাকাটা চলে যাবে আমার মতো। তো একটু বুঝে শুনে কিনেন। তো যাই হোক, আপাতত যতটুকু আছে ততটুকু আমি দেখাইতে পারবো। জাস্ট একটাই ঝামেলা যে আমি এক জায়গায় ক্লিক করলে চলে যাই আরেক জায়গায়। তো দেখি, তো আমার আপাতত কিন্তু ওয়্যার হয়ে গেছে। এখানে জাস্ট যেটা হয়েছে, আমার ESP32টাকে আমি ফার্মওয়্যারের দ্বারা কম্পিউটারে দেখছেন যে কীভাবে আমরা ফ্ল্যাশ করছি। তারপরে আমরা যেটা করছি যে TFT ডিসপ্লের সাথে আমাদের ESP32টাকে কানেক্ট করছে জাম্পার ওয়্যার অ্যান্ড মিনি বোর্ডের সাহায্যে। কীভাবে করবেন ফুল গাইডলাইন কিন্তু এখানে দেওয়া আছে এই ইমেজের সাহায্যে। যেই আপনার ডিসপ্লের যে পোর্টটা আপনার ESP32-র যে পোর্টের সাথে কানেক্ট করতে বলা হয়েছে হুবহু ওইভাবে করবেন। এক লাইনে যদি দুইটাও বলা হয় তাহলে এরকমভাবে করবেন, মানে সেম লাইনের মধ্যেই আগে পিছিয়ে করবেন, বাট এই যে দাগের এই পাশে কিন্তু আসবেন, এই দাগের ভিতরে ওই পোর্ট অনুযায়ী কিন্তু লাইন বাই লাইন করতে হবে। তো এইভাবে করবেন, দেখবেন যে আপনার হয়ে যাবে। তারপর জাস্ট সিম্পল এটাকে পাওয়ার আপ করলে কিন্তু আপনার ESP32 মারাউডার রেডি। তো এরপর সিম্পল আপনি যে কোনো কিছু আপনি এই ESP32 মারাউডারের ফুল ইউজেসটা আপনি কিন্তু করতে পারবেন। যদি আমার এখানে ডিসপ্লের প্রবলেমের জন্য আমি করতে পারতেছি না, বাট তারপর কিছু জিনিস দেখে, লাইক আমি একটা ব্লুটুথ, আচ্ছা আমার রিবুট হয়ে যাচ্ছে, ভুলে রিবুটে ক্লিক লেগে গেছে, বাট ওকে। সো আমি এখান থেকে একটা ব্লুটুথ, আচ্ছা ব্লুটুথ অ্যাটাক করে দেখাই, দেখেন। আচ্ছা ওয়েট, ওকে, আমি যখন ব্লুটুথে ক্লিক করলাম তখন কিন্তু এরকম একটা অপশন আসছে। অ্যান্ড এখান থেকে যদি আমি দুইটা অপশন, একটা হচ্ছে সিনিফার আর একটা হচ্ছে ব্লুটুথ অ্যাটাক। সিনিফারে যেটা হচ্ছে আমার আশেপাশে যদি কোনো ব্লুটুথ রিলেটেড অ্যাটাক হয় সেটা আমি ডিটেক্ট করতে পারবো, আর ব্লুটুথ অ্যাটাকে হচ্ছে আমি ব্লুটুথ রিলেটেড বিভিন্ন রকম স্প্যাম আমি করতে পারবো। তো আমি ব্লুটুথ অ্যাটাকেই চলে যাই, এইখান থেকে আমি একটা স্প্যাম অ্যাটাক এখানে ঘটানোর চেষ্টা করবো। ওকে, সো এইখান থেকে আপনার কয়েকটা অপশন আছে, এর মধ্যে হচ্ছে আমার কাছে পার্সোনালি ভালো লাগে হচ্ছে BLE স্প্যাম অল। এখানে সমস্ত স্প্যাম একসাথে করে, আপনি চাইলে ডেডিকেটেডভাবে আলাদা আলাদাভাবেও করাইতে পারেন, বাট আমি হয়তো গুগল স্প্যাম, আচ্ছা গুগলটাই করি। অ্যান্ড এখানে ক্লিক করার পর যেটা হবে যে আমার সেই এগেইন আমি ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করার পর যেটা হবে যে আমার আশেপাশে যে সমস্ত মোবাইল ফোন আছে যেখানে কিনা ব্লুটুথ অন থাকবে, সেই সমস্ত মোবাইল ফোনের মধ্যে অটোমেটিক্যালি একটা পপ আপ চলে যাবে। তো সামটাইম এই BLE স্প্যামটা ঠিক মতো কাজও করতে নাও পারে, সেক্ষেত্রে যেটা করবেন আমার সাজেশন থাকবে BLE স্প্যাম অল যেটা আছে এটাকে চুজ করবেন, ঠিক আছে।
এটাকে চুজ করলে দেখবেন যে প্রপারলি কাজ করতেছে, কোনো রকম ইস্যু হচ্ছে না। জাস্ট যেটা নিড থাকবে আপনার টার্গেট মোবাইলের মধ্যে ব্লুটুথ অন থাকতে হবে। এটা তেমন কোনো আর কি বড় লেভেলের অ্যাটাক না, জাস্ট আর কি স্প্যাম অ্যাটাক হবে, বিভিন্ন রকমের আননেসেসারি পপ আপ আসবে তার ফোনের মধ্যে যদি তার ব্লুটুথ অন থাকে, এই আর কি। তো এরপর আমি এখান থেকে বের হয়ে যাই, আমরা হচ্ছে ওয়াইফাইয়ের অপশনে যাব। এখান থেকে আমরা ওয়াইফাইতে ক্লিক করলে ওয়াইফাই রিলেটেড অপশন আমরা পাবো। এখান থেকে আমরা সিনিফিংয়ে গেলে আমরা এখান থেকে দেখতে পারবেন যে আমরা কিন্তু আশেপাশে পর্নোগুচি থাকলে সেটাকে ডিটেক্ট করতে পারবো। দেন হচ্ছে বিকন সিনিফ, স্ক্যান এপি, এই বিষয়গুলো কিন্তু করতে পারবো। আমরা এখান থেকে ব্যাকে যাই, আমরা অ্যাটাকে যদি যাই, অ্যাটাকের মধ্যেও কিন্তু আমরা বিভিন্ন রকমের অ্যাটাক পাবো। তো এখান থেকে আমরা বিকন স্প্যামটা একটু ফার্স্টে ট্রাই করে দেখি, অথবা রিক্রোল স্প্যাম এটাও করতে পারি। এটা করলে যেটা হবে যে আমাদের আশেপাশের ওয়াইফাই দেখবেন যে র্যান্ডমলি কিছু অ্যাক্সেস পয়েন্ট জেনারেট করার চেষ্টা করবে। আমার যেহেতু আমি স্ক্রিন শেয়ার করতে পারতেছি না, দ্যাটস আমার দেখাইতেও পারতেছি না, বাকি আমার এই রেঞ্জের মধ্যে যেটা হচ্ছে যে অটোমেটিক্যালি বিভিন্ন অকওয়ার্ড নেমের কিছু ওয়াইফাই নেম আসতেছে। আচ্ছা দেখেন, আমার কম্পিউটারের মধ্যে কিন্তু এখন দেখতে পারবেন যে এই যে ওয়াইফাইগুলো, এগুলো কিন্তু আমার কোনো নিজস্ব ওয়াইফাই না, বাট এই নেমগুলো কিন্তু আসতেছে। অ্যান্ড ফানি ফানি কিছু নাম থাকবে, কিছু ওয়ার্ড থাকবে, এরকম কিন্তু আর কি হচ্ছে। তো এই কাজটা, এটার কাজ হচ্ছে এরকম। অ্যান্ড বিকন ইসলামের থ্রুতে এইভাবেই কাজ করা যায়। অ্যান্ড এখানে হচ্ছে আপনার আরও কিছু কিন্তু অপশন আছে, লাইক ইভিল পোর্টাল, দেন হচ্ছে ডিঅথ ফ্লুট, দেন আপনি টার্গেট করে আপনি ডিঅথেন্টিকেশন অ্যাটাক করতে পারবেন। তারপরে অ্যাক্সেস পয়েন্টটাকে আপনি ক্লোন করে আপনি স্প্যাম করতে পারবেন। এরকম বিভিন্ন রকমের অ্যাটাক আছে। অ্যান্ড আপনি যদি কোনো একটা অ্যাটাক থেকে বের হইতে চান, সিম্পল আপনি জাস্ট ক্লিক করলে কিন্তু ব্যাক হইতে পারবেন। অ্যান্ড এখানে একটা জেনারেল নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি আপনার টার্গেট পাথগুলোকে সিলেক্ট করে নেবেন। লাইক আপনি স্ক্যান করার পর আপনি আপনার এপিটাকে, অ্যাক্সেস পয়েন্টটাকে এখান থেকে গ্রাফিক্যালি আপনি সিলেক্ট করে নিতে পারেন। অ্যান্ড সেইগুলোকে ফার্দার আপনি অ্যাটাকের জন্য কাজে লাগাইতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনি আপনার ইপির ইভিল পোর্টালের HTML ফাইলও আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। তো যাই হোক, এখান থেকে দেখেন আমার কিন্তু আপাতত আমার ডিসপ্লের প্রবলেমের কারণে কিন্তু এই ডিসপ্লেটাই ফুললে আসতেছে না, তো যে কারণে আমার কিন্তু কাজও করতেছে না। বাকি আপনার ডিসপ্লে ঠিক থাকলে এই বিষয়গুলো আরও ক্লিয়ারলি দেখতে পারবেন। তো আমি সাজেশন করবো যে এই ESP32 মারাউডারের প্র্যাকটিক্যালি অ্যাটাকের নিয়ে একটা ভিডিও দেখেন, কিভাবে এটাকে প্র্যাকটিক্যালি রান করতে হয়, তাহলে আই থিঙ্ক আপনারা আরও ক্লিয়ার হয়ে যেতে পারবেন। সো এটাই, তাহলে আমি এগেইন আমার পিসিতে ব্যাক করতেছি। হোপফুলি আপনারা বুঝতে পারছেন যে ESP32 মারাউডার কীভাবে আমরা ইউজ করতে পারি। সো দেন আজকের আমাদের এই ভিডিওর লাস্ট ফার্মার বা লাস্ট আমাদের ঘোস্ট ESP নিয়ে আলোচনা করব, যেটা আমরা শুরুতে আলোচনা করেছিলাম। আচ্ছা গেল কই ঘোস্ট ESP। আচ্ছা, সিম্পল ঘোস্ট ESP ফার্মারটাকে ইউজ করতে গেলে আপনার সিম্পল লিখবেন যে ঘোস্ট ESP, এটা লিখে সার্চ করলে প্রথমত যেটা আসবে সেটা হচ্ছে ওদের ওয়েবসাইট। আচ্ছা, সরাসরি ওদের ওয়েবসাইটের লিঙ্কই ওপেন হয়ে গেছে যদিও। আপনি ব্রাউজারে জাস্ট সিম্পল লিখবেন ঘোস্ট ESP, অথবা আমি লিঙ্কও দিয়ে দিব না। হ্যাঁ রে। আচ্ছা, আমরা যেটা করি সেটা হচ্ছে ঘোস্ট ESP সিম্পল লেখা সার্চ করলে আপনি শুরুতে ওদের ওয়েবসাইট আসবে, আর নিচে গেলে ওদের যে গিটহাবের যে রিপোজিটরিটা আছে সেই রিপোজিটরিটা পেয়ে যাবেন। আর এটা কেন দেখাচ্ছে, এটার রিজনটা হচ্ছে যে আপনার যদি ডিসপ্লে না থাকে অ্যান্ড আপনি যদি এই সেম কাজগুলো আর কি ভালোভাবে করতে চান উইথ টার্মিনাল, মানে আপনি কমান্ড লাইনে আপনার কোনো প্রবলেম না, ডিসপ্লে আপনার লাগবে না, আপনি লো বাজেটে কাজ করতে যাচ্ছেন, বাট টার্মিনালের সাহায্যে আপনার হইলেই চলবে, বাট অ্যাকুরেট যাতে কাজগুলো হয়, এই জিনিসটা যদি আপনি চান তাহলে ঘোস্ট ESP আপনি ইউজ করতে পারেন। কারণ এখানে আপনি সেম ফিচারই পাবেন, একটু কিছু এক্সট্রা ফিচার পাবেন মারাউডারের তুলনায়, বাট আপনি টার্মিনালের সাহায্যে মোটামুটি ভালোভাবে কাজগুলো করতে পারবেন। যদিও হ্যাঁ, আপনার ডিসপ্লে যদি থাকে, এখানেও হচ্ছে ডিসপ্লেতে একটু বেশি অ্যাডভান্টেজ, আপনি ডিসপ্লের সাহায্যে কাজগুলো আরও বেটার ওয়েতে আরও ভালোভাবে করতে পারবেন, বাট CLI-তেও আপনি মোটামুটি ভালোভাবে প্রত্যেকটা কাজই করতে পারবেন। প্লাস হচ্ছে এটার জন্য একটা এইটাতেও আপনার একটা অ্যাক্সেস পয়েন্ট ইউজ হয়েছে, যেটার মাধ্যমে কিনা আপনি ব্রাউজার থেকেও বিভিন্ন কাজ আপনি করতে পারবেন। সো এইটাকে কিভাবে করবেন, আর এইটার আরেকটা বিষয় হচ্ছে যে এইটার সাথেও কিন্তু আপনি ডিসপ্লে কানেক্ট করতে পারবেন, বাট এটার একটা লিমিটেশন হচ্ছে কি যে আমাদের যে TFT যে ডিসপ্লেটা আছে এইটা দিয়ে আবার কিন্তু এই ESP32কে চালানো যাবে না। ESP32কে যদি আপনি ডিসপ্লেতে ইউজ করতে চান, এটারও কিন্তু ডিসপ্লে বেসড ফার্মওয়্যার আছে, বাট ডিসপ্লেতে যদি চালাইতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার এই যে চিপ ইউলো ডিসপ্লে, অথবা হচ্ছে আপনার ওরা একটা লিস্ট দিয়ে দিয়েছে যে কোন কোন ডিসপ্লেগুলো সাপোর্ট করবে। কার্ড পিউটার আছে, তারপরে হচ্ছে আপনার
মারাউডার 6, তারপরে হচ্ছে অক মিনি বা অক ডুয়েল যেটা আছে, এইগুলো বাদে কিন্তু বাকিগুলো কাজ করবে না। তো এইগুলোর মধ্যে আমাদের পরিচিত হচ্ছে চিপ ইয়েলো ডিসপ্লে, এটাই হচ্ছে সবচেয়ে কম দামে, আমি যদি ভুল না করে থাকি। সো এইগুলো বাদে কিন্তু বাকিগুলো চলবে না, মানে আমাদের টিএফটি যে ডিসপ্লেটা আমরা মারাউডারের জন্য ইউজ করতেছি, এইটা দিয়েও আপনি ঘোস্ট টিএসপি চালাইতে পারবেন না, এই একটা প্রবলেম। বাকি মোটামুটি সবই ঠিক আছে। সো এটাকে যদি আমরা এবার সেট আপ করতে চাই, এটা আরও ইজি, মানে আমাদের মারাউডারের থেকে বা আগেরগুলো থেকে খুবই ইজি। জাস্ট আমাদেরকে একটা ওয়েবসাইট ওপেন করতে হবে, এখানে লেখাও আছে। সিম্পল কী করবেন, এই ওয়েবসাইটটাতে ওপেন করবেন, এই ওয়েবসাইটে ক্লিক করবেন, রাইট ক্লিক করতে পারেন বা আপনি যেভাবে চান। আমি সিম্পল এই ওয়েবসাইটটা ওপেন করলাম। করার পর এখান থেকে যেটা করবেন যে ESP32 এখানে চুজ করাই থাকবে। যদি আপনার ডেভ ভার্সন হয়, এখানে দেখেন বিভিন্ন কিন্তু ভার্সন আছে। সো আমার ক্ষেত্রে আমারটা হচ্ছে ESP32 নর্মালটাই, অ্যান্ড এটা হচ্ছে ESP32 জেনারিক। আমার হচ্ছে ডেভ ভার্সন। এখানে যদি আপনার স্পেসিফিক ভার্সন অনুযায়ী নাম থাকে তাহলে ওইটা চুজ করবেন, না হলে যদি না থাকে তাহলে আপনি বুঝবেন যে এটা ডেভ ভার্সনই। সো এখানে হচ্ছে ESP32 এটা চুজ করে সিম্পল ESP32 এর এখানে আরও কিন্তু কিছু অপশন আসবে, আমরা হচ্ছে জেনারিকটাকে চুজ করব। আমাদের বোর্ডটা হচ্ছে জেনারিক। সো সেক্ষেত্রে চুজ করার পর সিম্পল আপনার বোর্ডটাকে এগেইন, যদিও আমাদের এখানে ফার্মওয়্যারটা কানেক্টেড করা আছে, তারপরেও প্রবলেম নাই, হোপফুলি এখানে ইস্যু করবে না, বাট ইস্যু করলে আমরা এটাকে ফ্ল্যাশ করে নিতে পারবো। আর আমাদের সামটাইম আপনাদের এই ওয়েব ফ্ল্যাশারটা কাজও করে না। সো যদি কাজ না করে সেক্ষেত্রে আমরা আগের যে ইএসপি যেটার মাধ্যমে আমরা কি বলে যে যেটার মাধ্যমে আমরা মারাউডারটাকে ফ্ল্যাশ করছিলাম সেটার মাধ্যমে এটা করতে পারবো ম্যানুয়ালি। তো আমরা এখানে ফ্ল্যাশে ক্লিক করি, ফ্ল্যাশে ক্লিক করলে আমাদের অপশনটা এসে পড়বে, দেখি আমাদের কোনো প্রবলেম আসে কি না। ওপেন হয়েছে, হ্যাঁ আর কি ইরেজ করছে, আগে যা ছিল সেটাকে ইরেজ করছে, অ্যান্ড আমাদের এখানে ফার্মওয়্যার ডাউনলোড হচ্ছে। দেখেন আমাদের কিন্তু কোনো ইস্যু করে না, আমাদের কোনো বুট বাটনও কিন্তু আমরা ক্লিক করি না, জাস্ট আমরা কানেক্ট করে দিছি, দ্যাটস ইট। কোনো রকম বুট বাটনও কিন্তু প্রেস করতে হয় না। আর আমি আবারও বলতেছি, জাস্ট ফার্স্ট টাইম আপনি বুট বাটনটাকে ক্লিক করে আপনাকে কানেক্ট করতে হবে, বাট সেকেন্ড টাইম থেকে যতবার কানেক্ট করবেন বুট বাটন কিন্তু ক্লিক করা যাবে না, কারণ আপনি বুটটাকে ক্লিক করে বুট বাটন হোল্ড করে আপনি যদি কানেক্ট করেন তাহলে কিন্তু আবার অটোমেটিক্যালি ফ্ল্যাশ হয়ে যায়। সো সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে জাস্ট ফার্স্ট টাইম। অথবা আপনি যদি ফার্মওয়্যারটাকে চেঞ্জ করতে চান, নতুন একটা ফার্মওয়্যার আপনি ফ্ল্যাশ করতে চান, তখন আপনি করতে পারেন, বাট তাছাড়া করবেন না। তো এটা আমাদের ফ্ল্যাশ হচ্ছে, এটা ফ্ল্যাশ হোক, ফ্ল্যাশ হলে আমরা পরবর্তীতে এটা নিয়ে আবার বাকি ব্যাক করতেছি। ওকে, আমাদের কিন্তু হচ্ছে ফ্ল্যাশ কমপ্লিট, এই যে দেখেন ফ্ল্যাশ কমপ্লিট কিন্তু হয়ে গেছে। এইবার সিম্পল আমাদেরকে কি করতে হবে, সিম্পল আমরা হচ্ছে এইবার আমাদের ESP32টাকে একবার হচ্ছে ডিসকানেক্ট করে আবার পিসির সাথে কানেক্ট করে নিব, অ্যান্ড আমরা এটাকে কিন্তু এখন প্রপারলি ইউজ করতে পারবো কোনো রকম ইস্যু ছাড়া। বাট এখন আমাদেরকে হচ্ছে যদি আমরা ডিসপ্লে ছাড়া এইটাকে চালাইতে যাই তখন আমাদেরকে কি করতে হবে, যে সিরিয়াল পোর্টটাকে মনিটর করতে হবে। এখন এইটাকে আমরা চাইলে মোবাইলের মাধ্যমেও করতে পারবো, অথবা হচ্ছে আমরা পিসির মাধ্যমেও করতে পারবো। আপনি সিরিয়াল পোর্টটাকে মনিটর ছাড়া এটাকে র্যান্ডমলি জাস্ট এমন যদি চান যে আমি আমার যে আছে পাওয়ার ব্যাঙ্ক আছে এটার সাহায্যে কানেক্ট করে আমি চালাবো, তাহলে কিন্তু পারবেন। আপনার হচ্ছে মোবাইলের থ্রুতে অ্যাটলিস্ট আপনার ESP32টাকে কানেক্ট করে সিরিয়াল পোর্ট মনিটরটাকে অন করে আপনি এটাকে পোর্টেবলে যে কোনোভাবে আপনি যে কোনো জায়গায় নিয়ে ইউজ করতে পারবেন, পিসি ছাড়াও। তো সেটাই আমরা আপাতত দেখতেছি। আমরা জাস্ট ফার্স্ট অফ অল পিসির মধ্যে যদি দেখি, পিসির মধ্যে যে আমরা একটু চেক করে দেখি যে আমাদের কোনো ইস্যু হয়েছে কিনা। তো আমরা সেম আমাদের যে স্পুকি টুল যে সিরিয়াল মনিটরটা আছে, এটা বেসিক্যালি একটা সিরিয়াল কনসোল। আপনার সিরিয়াল পোর্ট মনিটর করে যদি আপনি কোনো কমান্ড লাইনের সাহায্যে কাজ করতে চান তাহলে আপনি এটাকে ইউজ করতে পারেন, সেটা যে ফার্মওয়্যারই হোক না কেন। তো আমরা হচ্ছে আবার এখান থেকে কানেক্ট করে আমরা দেখবো যে আমাদের ঘোস্ট ফার্মওয়্যারটা ঠিকমতো কাজ করতেছে কিনা। তো দেখেন আই থিঙ্ক ঠিকমতোই কাজ করতেছে। ঠিকমতো কাজ করলে যে এই লেখাটা লাস্ট লাইনে আসবে যে ঘোস্ট ESP রেডি, আমরা যদি এখানে হেল্প লিখি আরও ভেরিফাই হয়ে নিতে পারবো যে আচ্ছা হেল্প লিখলে তো প্রবলেম আসার কথা না। আচ্ছা দেখেন এইবার কিন্তু আসছে, হয়তো আমরা আগে কমান্ড ভুল দিয়েছিলাম। তো এখানে দেখেন আমরা কিন্তু আরও বেশি ফিচার পাইছি টার্মিনালের মাধ্যমে, অ্যান্ড প্রত্যেকটা ফিচারে কিন্তু মোটামুটি ভালোভাবে কাজ করে। তো জাস্ট এই আর কি। এইবার আমরা যেটা করব, আমরা এবার আমাদের মোবাইলের মধ্যে শিফট হয়ে যাব। আমরা এবার মোবাইলের মধ্যে আমাদের ESP32টাকে কানেক্ট করব, যাতে করে আমরা বুঝতে পারি যে আমরা যে কোনো জায়গায়, কারণ আমাদের সাথে তো সবসময় মোবাইল থাকে না বা পিসি থাকে না, বাট সরি আমাদের সাথে সবসময় পিসি থাকে না, বাট মোবাইল তো আমাদের সাথে নর্মালি থাকে। সো মোবাইল থাকলে আমরা কীভাবে জাস্ট ওয়্যারের মাধ্যমে কানেক্ট করে আমরা মোবাইল জাস্ট কানেক্ট করে রাখবো মোবাইলের সাথে, পরবর্তীতে আমরা মোবাইলের মাধ্যমেই এই ডিভাইসটাকে ফুললি কন্ট্রোল করতে পারবো। যেই সমস্ত অ্যাটাক করতে চাই মোবাইলের মাধ্যমে কমান্ড দিয়ে সেই অ্যাটাকগুলো আমরা রান করতে পারবো। তো সেটাই আমরা এখন দেখব। তাই মোবাইল আবার শিফট হচ্ছে। আচ্ছা, তো আরেকটা বিষয় একটু রিকোয়ারমেন্ট থাকবে, সেটা হচ্ছে যে আপনার একটা সিরিয়াল USB টার্মিনাল নামাইতে হবে। আমি আপাতত হচ্ছে এটার জন্য, এই কাজটা করার জন্য হচ্ছে আমি বেসিক্যালি
সিরিয়াল ইউএসবি টার্মিনাল যে সফটওয়্যারটা আছে এটা ইউজ করে, এটা আপনি প্লে স্টোরে সার্চ করলে সেম নামে সার্চ করলে এরকম একটা লোগোতে আপনি পেয়ে যাবেন। সিম্পল একটা সফটওয়্যার, এটা একটু ইনস্টল করে নেবেন। এটা হচ্ছে আপনার সিরিয়াল পোর্ট, আপনার যে ইউএসবি সিরিয়াল পোর্ট আছে ওইটাকে লিসেনিং করার জন্য এইটা না, আপনাকে একটা টার্মিনাল দিবে যাতে করে সিএলআই এর মাধ্যমে আপনি আপনার প্রোগ্রামগুলোকে ইউজ করতে পারবেন। তো এই সফটওয়্যারটা একটু নামায় নেবেন, এটা হচ্ছে একটা ফার্স্ট রিকোয়ারমেন্ট। তো নামানোর পর সিম্পল আপনার যে ইউএসবি 32 আছে এটাকে আপনার জাস্ট কানেক্ট করে নেবেন কেবলের সাথে, অ্যান্ড এরকম একটা পপ আপ আসবে দেন। তো এখান থেকে জাস্ট ওকে করে নেবেন, তাহলে দেখবেন যে আপনাকে আপনার ওই যে সফটওয়্যার আছে অটোমেটিক্যালি সেখানে হয়তো বা নিয়ে যাবে, আর না নিলে আপনি ম্যানুয়ালি সেখানে ওপেন করেন। তো এরপর হচ্ছে কোনো কাজ করার আগেই সিম্পল আগে কী করবেন, সেটিং আসবেন। সেটিং আসার পর এই যে বাউড রেট যেটা আছে এখানে হয়তো বা বাই ডিফল্ট 9600 থাকতে পারে, ওইটাকে চেঞ্জ করে আপনি, বা যেটাই থাকুক না কেন ওইটাকে চেঞ্জ করে আপনি 115200 দিবেন। ঠিক আছে, এটা মাস্ট বি দিতে হবে কিন্তু। তো দেওয়ার পর সিম্পল এখান থেকে বের হয়ে যাবেন। এগেইন আপনি এখানে ক্লিক করে এই যে ইউএসবি ডিভাইস যেটা আছে এখান থেকে দেখবেন যে আপনার ইউএসবি ডিভাইসটার নাম শো করতেছে কিনা বা মডেলটা শো করতেছে কিনা। তো সো যদি শো করে সিম্পল এরকম এখানে ক্লিক করলেই দেখবেন কিন্তু ওপেন হয়ে গেছে। তো এটা হচ্ছে ফার্স্ট টাইমের জন্য। এরপর থেকে কিন্তু জাস্ট কানেক্ট করে সিম্পল আপনি এই অ্যাপে এসে আপনি এই যে উপরে যে বাটনটা আছে এখানে ক্লিক করলে কিন্তু কানেক্ট হয়ে যাবে। দেখেন আমার কিন্তু ঘোস্ট ইএসপি কিন্তু রেডি। সো আমার কিন্তু আর কোনো প্রবলেম না, আমি চাইলে এখন এটাকে আমার ওয়েবের মধ্যে অ্যাক্সেস করতে পারবো। আমি জাস্ট একটা কমান্ড রান করে দেখাচ্ছি, জাস্ট হেল্প লিখলে কিন্তু আমরা এখানে কী কী কাজ করতে পারবো সব কিছু কিন্তু দেখতে পারবো। আমরা জাস্ট দুই একটা অ্যাটাক দেখি এখান থেকে। আমরা ফার্স্ট অফ অল হচ্ছে স্ক্যান করব যে আমার আশেপাশে কী কী ওয়াইফাই আছে সেগুলো যাতে আমি একটু লিস্ট আকারে দেখতে পারি, দেখে আমাকে কি দেখায়। অ্যান্ড পাশাপাশি আচ্ছা একটাই জাস্ট আছে, তো আমি এটার একটা লিস্ট আকারে দেখি যে এটার নাম্বার কত। লিস্ট মাইনাস এ দিলে আমাকে কিন্তু ইন্টারফেসের অ্যাক্সেস পয়েন্টের সিরিয়াল দেখাবে। এখানে জাস্ট একটা আছে দেখে একটাই দেখাচ্ছে, আপনার যদি অনেকগুলো থাকে কিন্তু অনেকগুলোই দেখাবে। সো আমি যদি কোনো একটা অ্যাটাক করতে চাই আমাকে হচ্ছে আগে আমার এপিটা বা অ্যাক্সেস পয়েন্টটাকে হচ্ছে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করতে গেলে সিলেক্ট মাইনাস এ দিয়ে আমার যে অ্যাক্সেস পয়েন্ট আছে সেটার যে এসএসআইডি নাম্বার বা ওদের যে লিস্টের যে নাম্বারটা সেটা চুজ করতে হবে। তো আমার এখানে আমার এইটার নাম্বার হচ্ছে 0। সো আমি তাই এখানে সিলেক্ট মাইনাস এ দিয়ে 0 লিখে দিয়ে ইন্টার প্রেস করবো, দেখবেন যে আমার কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এইবার যদি আমি জাস্ট সিম্পল ডি অথ অ্যাটাকের জন্য যদি আমি অ্যাটাক মাইনাস ডি দেই, আমি কেন অ্যাটাক মাইনাস ডি দিছি আপনি যদি হেল্পটা সেকশনটা ভালো করে পড়েন তাহলে কিন্তু ফুললি হেল্প কমাটা দেখতে পারবেন। তো এখানে কিন্তু লেখা আছে যে ডি অথের জন্য অ্যাটাক মাইনাস ডি দিলে কিন্তু অ্যাটাক হয়ে যাবে। সো সিম্পল অ্যাটাক মাইনাস ডি দিলাম, দেন দেখেন আমার কিন্তু এখানে অ্যাটাক কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমি যদি আমার ওয়াইফাইতে আসি দেখবেন যে আমার যে টার্গেটটাকে চুজ করছিলাম মানে নাজমুল 2.5GH, এটাকে যদি আমি এবার কানেক্ট হইতে চাই দেখবেন আমাকে কিন্তু কানেক্ট করবে না। অ্যান্ড জাস্ট আমি আমার ডিভাইস থেকে না, আমার এই ওয়াইফাইটা যত আমার এই রেঞ্জের মধ্যে যারাই কানেক্ট করতে চাইবে কেউ কিন্তু কানেক্ট হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার ডি অথেন্টিকেশন অ্যাটাকটা রানিং আছে। সো এটা কিন্তু পসিবলই না, তো যতই আমি চেষ্টা করি পসিবল না। অ্যান্ড আমরা কিন্তু এইভাবেই সেম এটার আরেকটু অ্যাডভান্স হইতে আমরা কি করতে পারি, আমরা ক্যাপচার প্যাকেট করতে পারি, মানে সিমিলার ডিওথের কনসেপ্টই, বাট আমরা তখন কি করতে পারবো, হ্যান্ডশেকটা ক্যাপচার করব যাতে করে পরবর্তীতে আমরা পাসওয়ার্ডটা বের করতে পারি ক্র্যাক করে। সো আপাতত যেহেতু আমাদের এখানে মেমোরি কার্ড নাই তাই আমি ওটা দেখাইতে পারতেছি না, মেমোরি কার্ড থাকলে দেখাইতে পারতাম। বাকি হচ্ছে কিন্তু আমরা ওই সেম কনসেপ্ট আমরা কিন্তু প্যাকেট ক্যাপচার করতে পারবো। তো এইগুলো হচ্ছে আমাদের এই একটা, আরেকটা জাস্ট লাস্ট অ্যাটাকটা দেখাই। এটাকে যদি আমরা আপাতত ডিঅথেন্টিকেশন অফ করতে চাই সিম্পল ডিঅথ স্টপ ডিঅথ লিখে ইন্টারপ্রেস করলে কিন্তু হয়ে যাবে। এই কমান্ডগুলো কোথায় পাচ্ছি, সিম্পল হেল্প লেখার পরেই কিন্তু আপনি সব কিছু কমান্ড এখানে পেয়ে যাবেন। অ্যান্ড এটার মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন জিনিস ডিটেক্ট করতে পারবেন। আপনার আশেপাশে যদি ফ্লিপার 0 থাকে বা কোনো ব্লুটুথে স্প্যাম হয় এই বিষয়গুলোও কিন্তু আপনি ডিটেক্ট করতে পারবেন। কোনো ব্লুটুথ প্যাকেট যদি আসা যাওয়া করে আপনি ডিটেক্ট করতে পারবেন। আপনি এইখানে থেকেই হচ্ছে ইএসবি ইভিল পোর্টাল রান করতে পারবেন, ডিঅথেন্টিকেশন অ্যাটাক ক্যাপচার করতে পারবেন, বিভিন্ন রকমের ডাটা অ্যান্ড ডাব্লিউপিএস স্ক্যানিং করতে পারবেন, ক্যাপচার পর্নোগোচিন নামের কোনো ডিভাইস আছে কিনা সেটাও কিন্তু দেখতে পারবেন। তো মোটামুটি ভালোই এখানে কিন্তু কিছু করা যায়, টার্মিনাল থেকে অনেক কিছুই করতে পারবেন। অ্যান্ড পাশাপাশি যদি আমি লাস্ট আরেকটা অ্যাটাক দেখে লাইক ধরেন বিকন স্প্যাম, আমরা চাচ্ছি যে আমাদের ইট জাস্ট ফর ফান আমাদের আশেপাশে বা আমাদের এই রেঞ্জের মধ্যে একটা র্যান্ডমভাবে জাস্ট ওয়াইফাই নেম জেনারেট হতে থাকবে। তো এটার জন্য সিম্পল বিকন স্প্যাম -R দিলে দেখবেন যে আমাদের এই রেঞ্জের মধ্যে অটোমেটিক্যালি হিউজ লেভেলের ওয়াইফাইয়ের আর নাম জেনারেট হতে থাকবে। আমি যদি এখন ওয়াইফাইতে আসি দেখবেন যে অনেক লাইক এটা জাস্ট বাড়তেই থাকবে, একটু পরপর বাড়তেই থাকবে, মানে আশেপাশে অনেক ওয়াইফাইয়ের নাম শো করবে। এটা জাস্ট ফানের জন্য আমরা করতে পারি, একটা লাইক
আমরা যদি কোনো একটা নামকে স্পেসিফিক নামকে হাইড করতে চাই সেক্ষেত্রে আমরা এরকম বাড়াইতে পারি। আমরা যতক্ষণ রাখবো আস্তে আস্তে জিনিসটা বাড়তেই থাকবে, কমতে থাকবে না, আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই আর কি, হোপফুলি বুঝতে পারছেন। এখন এটাকে আমরা স্টপ করতে গেলে সিম্পল স্টপ স্প্যামে ক্লিক করলেই আমরা কিন্তু স্টপ করতে পারবো। আমাদের স্টপ কিন্তু হয়ে গেছে। অ্যান্ড আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে আমরা কিভাবে তাদের ওয়েব পোর্টাল অ্যাক্সেস করতে পারি। যদিও তাদের ওয়েব পোর্টালে বেশি কিছু নাই, বাট তারপর আমরা দেখি যে কীভাবে অ্যাক্সেস করতে পারি। সিম্পল তাদের আপনি যখন আপনার মোবাইলের সিরিয়াল মনিটরের মাধ্যমে অথবা পিসির মাধ্যমেও যদি আপনি তাদের সিরিয়াল মনিটরে অ্যাক্সেস করেন, তখন কিন্তু আপনি লাইক আমি মোবাইলের মধ্যে আছি তো সেক্ষেত্রে দেখাচ্ছে, আপনি কিন্তু নর্মাল এমন না যে পাওয়ার অন করলেন আর তাদের ওয়াইফাই এসে পড়লো, এরকম না। আপনাকে মোবাইলটা কানেক্ট করে আপনার তাদের সিরিয়াল মনিটরের সাথে কানেক্ট করতে হবে, যেরকম আমরা নর্মালি করছি। তো কানেক্ট করার পর তারপরে যদি আপনি ওয়াইফাইতে আসেন, তখন দেখবেন যে ঘোষনেট নামে একটা ওয়াইফাই এখানে আসতেছে। তো তখন এটাকে কানেক্ট করে নেবেন। ফার্স্ট টাইম কানেক্ট করতে গেলে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ডটা একেবারে তাদের হুবহু তাদের ওয়াইফাই নেমের মতোই, যেরকম দেখতেছেন হুবহু সেম, আপনি জাস্ট ওরকম বসাই দিবেন পাসওয়ার্ডে, দেখবেন যে কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হওয়ার পর সিম্পল আপনার ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর এই যে আইপিটা 192.168.4.1 এটা নিয়ে ইন্টারপ্রেস করলে দেখবেন যে একটা ওয়েব পোর্টাল আপনার সামনে ওপেন হয়ে গেছে। এখানে তেমন কোনো ফিচার নেই, লাইক সেটিং একটা ফিচার আছে, দেন হেল্প, দেন হচ্ছে এসডি কার্ড। এসডি কার্ডটা হচ্ছে আপনার যদি এই ESP32 সাথে এক্সটার্নাল এসডি কার্ড ইউজ করেন, সেক্ষেত্রে আপনি সেই এসডি কার্ডের মধ্যে কোনো একটা ফাইল আপলোড করতে পারবেন এখান থেকেই, অথবা আপনি সেই কী ফাইল আছে সেগুলো দেখতে পারবেন। অ্যান্ড পাশাপাশি হেল্প সেকশনে আপনি হেল্প দেখতে পারবেন, প্রত্যেকটা কমান্ডের কী হেল্প আছে। দেন সেটিংসে গেলে আপনি এখান থেকে কিছু জিনিস জাস্ট সেটিং চেঞ্জ করতে পারবেন, লাইক আপনি এখান থেকে তাদের ওয়াইফাই আপনার একটা নিজস্ব একটা ওয়াইফাইতে কানেক্ট করে রাখতে পারবেন, যাতে করে ইন্টারনেট অ্যাক্সেস পাওয়া যায়। প্লাস এখান থেকে আপনি ইভিল পোর্টালটা রান করতে পারবেন। যদিও তাদের ইভিল পোর্টালটা আমার ক্ষেত্রে খুবই বাগি কাজ করছে, মানে আমার ক্ষেত্রে কাজ করেই নাই। আমি কয়েকবার ট্রাই করছিলাম, বাট আনফর্চুনেটলি তাদের ইভিল পোর্টালটা আমার ক্ষেত্রে কাজে দেয় নাই। বাকি হচ্ছে এখানে আপনি নিজেও ট্রাই করে দেখতে পারেন। এটা হচ্ছে দুইটা মোড। আপনার যদি এসডি কার্ড থাকে তাহলে আপনি অফলাইনে ফাইল একটা ফিশিং ফাইল অ্যাড করে সেইটার পাথ আপনি এখানে দিয়ে দিলে সেটা অফলাইন মোডেও কাজ করবে। বাট আপনি যদি অফলাইন মোডে কাজ না করতে চান, যেমন আছে এটা তেমনই থাকবে, জাস্ট এখানে একটা আপনার টার্গেট ফিশিং ইউআরএলটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে এখানে ওয়াইফাই এসএসআইডির ক্ষেত্রে আপনার নিজের যে ভ্যালিড যে ওয়াইফাইটা আছে সেই ওয়াইফাইয়ের নামটা এখানে দিতে হবে। অ্যান্ড হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ডের ক্ষেত্রে সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। অ্যান্ড নিচে আসলে এখানে ইভিল পোর্টালের এখানে আপনার অ্যাকচুয়াল যে ইভিল আইপি সেটা দিতে হবে। আপনি যে নামে আপনি অ্যাক্সেস পয়েন্টটা তৈরি করতে চান, লাইক আপনি চাচ্ছেন যে একটা ফ্রি রেস্টুরেন্ট ওয়াইফাই নামে একটা নাম থাকবে, অ্যান্ড ওইখানে যেই ক্লিক করবে তার সামনে একটা লগ ইন প্যানেল চলে আসবে। তো সেক্ষেত্রে আপনি যেই নামটা শো করাতে চান ভিকটিমের ক্ষেত্রে, যে নামটা শো করাবেন সেই নামটা এখানে দিতে হবে। দেন এখানে যে কোনো একটা র্যান্ডম ডোমেইন দিতে পারেন বা একটা র্যান্ডম নাম দিতে পারেন, লাইক আপনার রাউটারের নাম। দেন আপনি কি করবেন, লেখার পরে কিন্তু সরাসরি আগে স্টার্ট ইভিল পোর্টালে ক্লিক করা যাবে না। আগে কি করবেন, সেভ সেটিংসে ক্লিক করে সেভ করে নেবেন ফুল সেটিংটা, দেন হচ্ছে স্টার্ট ইভিল পোর্টালে ক্লিক করবেন, তাহলে কিন্তু প্রপারলি কাজ করবে। বাট সামটাইম হয়তো বাগ কাজ করতে পারে, যেরকম আমার ক্ষেত্রে কিন্তু ইভিল পোর্টালে প্রপারলি কাজ করতেছে না। তো যাই হোক, এই আর কি, আর তেমন কোনো এখানে কোনো ফিচার নেই। তো বেসিক্যালি মোটামুটি লেভেলের ব্লুটুথ ওয়াইফাই পেনটেস্টটি আপনি করতে পারবেন এই ঘোস্ট টিএসপির মাধ্যমে। সেটা আপনি পোর্টেবলভাবেই করতে পারবেন, আপনার পিসির সাথে কানেক্ট হওয়া লাগতেছে না। আপনি সিম্পল এই অ্যাপের মাধ্যমে আপনার জাস্ট সিরিয়াল পোর্টটাকে লিসেন করা অবস্থায় আপনি কিন্তু কানেক্ট করে ইউজ করতে পারবেন। বাট মাথায় রাখতে হবে যে সেটিং থেকে এই বোয়ার যে রেটটা আছে এটাকে কিন্তু এই 115200 রাখতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। সো হোপফুলি বুঝতে পারছেন। তো আমি আবার তাহলে আমার পিসি দিয়ে ব্যাক যাই। তো এতক্ষণ আমরা দেখতেছিলাম যে কিভাবে ঘোস্ট টিএসপি ফার্মওয়্যারটাকে আমরা আমাদের মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। মানে আমরা জাস্ট একটা কেবল অ্যান্ড ওটিজির মাধ্যমে আমাদের ESP32টাকে আমাদের মোবাইলের সাথে কানেক্ট করে ইউএসবি সিরিয়াল পোর্ট মনিটরের মাধ্যমে আমরা কিভাবে কমান্ড লাইনের মাধ্যমে মোবাইল থেকেই আমাদের ESP32কে ওয়্যারলেস পেন টেস্টিংয়ের জন্য ইউজ করতে পারবো ঘোস্ট ফার্মওয়্যারের সাহায্যে, ঘোস্ট টিএসপি ফার্মওয়্যারের সাহায্যে। তো হোপফুলি বুঝতে পারছেন। অ্যান্ড আজকের এই ভিডিওটা বেসিক্যালি মেন টপিক এই পর্যন্তই ছিল। আমরা আজকের বেসিক্যালি ESP32 কি সেটা সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করেছি। অ্যান্ড ওয়্যারলেস পেন টেস্টিংয়ের জন্য ডিফারেন্ট 3টা ফার্মওয়্যার কীভাবে ডিপ্লয় করতে হয়, ফ্ল্যাশ করতে হয়, সেগুলোকে কীভাবে নর্মালি ইউজ করতে হয়, বেসিক একটা আইডিয়া আই থিঙ্ক আপনারা পেয়ে গেছেন। যদি আমরা অ্যাডভান্স কোনোটাই যাইনি, বেসিক একটা ইন্ট্রোডাকশন ছিল প্রত্যেকটা ফার্মওয়্যারের সাথেই, অ্যান্ড কীভাবে এগুলোকে ফ্ল্যাশ করবেন, কারণ ফ্ল্যাশ করাটাই কিন্তু একটু ঝামেলাকর, বাট ফ্ল্যাশ করার পরেও কিন্তু পরবর্তীতে কীভাবে করবেন এটার কিন্তু গাইডলাইন আপনি পেয়ে যাবেন যদি আপনি সাকসেসফুলি ফ্ল্যাশ করতে পারেন। তো
হোপফুলি বুঝতে পারছেন, বাট এখানে আরেকটা বিষয় একেবারে লাস্টলি এসে আমি কিছু ইম্পর্টেন্ট কথা একটু বলি, যাতে করে আপনাদের ফার্দার কিছু জিনিস মাথায় থাকে, নয়তো অন্ধের মতো লাইক আমি ESP32 দিয়ে দেখাইলাম, এটা আপনি কিনে অন্ধের মতো বিষয়গুলো কইরেন না। কিছু জিনিস একটু ইম্পর্টেন্টলি মাথায় নোট করে রাখেন। প্রথমত, ESP32 কিছু বেটার, একটা হচ্ছে বেটার দিক বলবো, একটা হচ্ছে খারাপ দিক বলবো। প্রথমত ESP32 বেটার যে দিকটা সেটা হচ্ছে যে এটা খুবই আপনার লো কস্টের একটা ডিভাইস অ্যান্ড ছোট ডিভাইস। তো লো কস্ট অ্যান্ড ছোটো ডিভাইস হওয়ার কারণে যেটা হয়েছে কি, যে আপনি ইজিলি অ্যাফোর্ডেবল করতে পারবেন। 400-500 টাকা কিন্তু আমরা চাইলেই কিন্তু টাকা জমায়ও, যারা স্টুডেন্ট আছে আমরা টাকা জমায়ও কিন্তু 400-500 টাকা দিয়ে একটা ESP32 কিনতে পারি, আমাদের কিন্তু তেমন একটা প্রবলেম হয় না। তো সেক্ষেত্রে খুবই কম কস্টের একটা ডিভাইস, সো আমরা চাইলে এটাকে অ্যাফোর্ড করতে পারি, আর এটাকে আমরা আমাদের ফার্স্ট আইওটি প্রজেক্টের জন্য কিন্তু কাজে লাগাইতে পারি। জাস্ট এই যে ওয়্যারলেস পেন টেস্টিংয়ের জন্য যেটা ইউজ হয় বিষয়টা এরকম না, আদার্স কিছু কাজের জন্য কিন্তু এটা ইউজ হয়, ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ রিলেটেড। বাট এখানে একটা খারাপ দিক বলবো, যেটা কিনা আমরা পেন টেস্টিংয়ের জন্য যদি আসি অ্যান্ড ডেডিকেটেডভাবে যদি ওয়্যারলেস পেন টেস্টিং করতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু ESP32 দিয়ে আমরা পোষাইতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে যে ESP32 শুরুতে যেটা আমরা আলোচনা করেছিলাম, যে ESP32-র মধ্যে আপনার একটা ওয়াইফাই আছে আর আরেকটা হচ্ছে ব্লুটুথ আছে। বাট এখানে ফ্যাক্ট হচ্ছে যে হ্যাঁ, ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ ঠিক আছে, যে আছে দেখেই আমরা হচ্ছে পেন টেস্টিং করতে পারতেছি। বাট যে ওয়াইফাইটা আছে সেটা হচ্ছে আপনার সিঙ্গেল ব্যান্ড ওয়াইফাই। সিঙ্গেল ব্যান্ড ওয়াইফাই হওয়ার কারণে যেটা হয়েছে যে আমরা চাইলে এই ESP32টাকে ইউজ করে কোনো ডুয়েল ব্যান্ড ওয়াইফাইকে আমরা টার্গেট করে অ্যাটাক করতে পারবো না। মানে ধরেন আপনার টার্গেট সাইট সিঙ্গেল ব্যান্ডও ইউজ করতেছে, পাশাপাশি হচ্ছে সে ডুয়েল ব্যান্ড লাইক 5 GHz-এর অ্যাক্সেস পয়েন্টও ইউজ করতেছে। সেক্ষেত্রে আপনি জাস্ট তার যে 2.4 GHz যেটা আছে সেটা ইউজ করতে আর কি অ্যাটাক করতে পারবেন। যেমন আপনারা হয়তো, আমি যখন স্ক্রিন শেয়ার করেছি তখন দেখছেন যে আমার কিন্তু অ্যাক্সেস পয়েন্ট ওখানে দুইটা ছিল, একটা হচ্ছে 5 GHz-এর আর একটা হচ্ছে 2.4 বা 5 GHz-এর। তো জাস্ট কিন্তু অ্যাটাক যখন আমরা করেছিলাম বা অথেন্টিকেশন অ্যাটাক যখন আমরা করছি, জাস্ট ওই 2.5 GHz যেটা আছে সেটাই কিন্তু আপনার অ্যাটাকের মাধ্যমে ইফেক্ট পড়তেছিল। তো সিমিলারলি আমরা যদি হ্যান্ডশেকও করি, জাস্ট ওই 2.5 GHz বা সিঙ্গেল ব্যান্ডের যে ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট আছে ওইটাকেই হচ্ছে কম্প্রোমাইজ করা পসিবল, ওইটাকেই অ্যাটাক করা পসিবল। বাট যদি আমরা চাই যে আমরা 5 GHz-এর ওয়াইফাইগুলোকেও করবো, সেক্ষেত্রে কিন্তু আমরা ESP32 দিয়ে করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের হচ্ছে আলাদা মাইক্রো কন্ট্রোলার বোর্ড লাগবে। তো এই ক্ষেত্রে আমি একটা সাজেশন করব কি, যে বেসিক্যালি ESP32টা আমরা হচ্ছে তাদেরকে সাজেশন করি যারা কিনা একেবারে আর কি আইওটিতে একেবারে ইনিশিয়াল ঢুকছে বা ওয়্যারলেস পেন টেস্টিং নিয়ে আপনার প্যাশনেট, আইওটির ডিভাইসের থ্রুতে বিভিন্ন প্রজেক্ট করতে প্যাশনেট, হ্যাকিং রিলেটেড। তো তাদের জন্য হচ্ছে ইনিশিয়ালি ESP32টাকে সাজেশন করা, কারণ এটার থ্রুতে আপনি একটা স্টার্টিংটা আপনি করতে পারবেন। এটা যেহেতু লো কস্ট অ্যান্ড আপনি এটার কমিউনিটি মোটামুটি ভালো, এটার উপর বিভিন্ন রকমের ফার্মার আপনি যেহেতু পেয়ে যাচ্ছেন, সো আপনি ইনিশিয়ালভাবে স্টার্টটা করতে পারবেন। বাট আপনি যদি অ্যাডভান্স যান, লাইক এখন কিন্তু প্রত্যেক ঘরে ঘরে এখন ডুয়েল ব্যান্ড ওয়াইফাই কিন্তু তারা ইউজ করতেছে, তো সেক্ষেত্রে আপনার এইটার জন্য কিন্তু আপনার ডুয়েল ব্যান্ড কোনো একটা মাইক্রো কন্ট্রোলার বোর্ডই লাগবে। তো ডুয়েল ব্যান্ড মাইক্রো কন্ট্রোলার বোর্ডের জন্য আমি একটা সাজেশন করব, আমি ইন ফিউচার হয়তো বা এটা নিয়েও ভিডিও আনবো ডেডিকেটেডভাবে, জাস্ট ওই একটা মাইক্রো কন্ট্রোলারের উপর ভিত্তি করেই। সেটা হচ্ছে BW16 কিট একটা মাইক্রো কন্ট্রোলার আছে, আপনারা একটু সার্চ করে নেবেন, আমি দেখাচ্ছি না আপাতত। তো এই মাইক্রো কন্ট্রোলারটার মাধ্যমে আমরা চাইলে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই যেগুলো আছে, যেগুলো 5 GHz প্লাস হচ্ছে 2.4 বা 5 GHz যেগুলো আছে, প্রত্যেকটাকেই কিন্তু আমরা অথেন্টিকেশন অ্যাটাক অ্যান্ড সেগুলোর প্যাকেট ক্যাপচারগুলো কিন্তু আমরা করতে পারবো ইজিলি। তো যদি আপনার ডুয়েল ব্যান্ড ওয়াইফাইয়ের ক্ষেত্রে পেন টেস্টিং করতে চান, সেক্ষেত্রে কিন্তু ESP32 দিয়ে হবে না, তখন আপনার কিন্তু ওই BW16 কিট যে মাইক্রো কন্ট্রোলারটা আছে সেটা ইউজ করতে হবে। যদিও সেটার তেমন কমিউনিটি তেমন একটা ভালো না, পাশাপাশি হচ্ছে ওই বোর্ডটা সামটাইম অনেক ডিফেক্ট পিসও পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে, তো অনেক ঝামেলার শেষ নাই আর কি অ্যাকচুয়ালি। বাট তারপরেও হচ্ছে যে ইনিশিয়ালের জন্য হচ্ছে ESP32 বেটার, বাট একটু অ্যাডভান্স টাইপের গেলে কিন্তু ESP32 দিয়ে আপনি পোষাইতে পারবেন না। তো এইগুলো হচ্ছে ফার্স্ট কথা। অ্যান্ড সেকেন্ডলি আরেকটা বিষয় হচ্ছে যে তিনটা যে ফার্মার আজকে আমরা ইউজ করলাম, এই তিনটা যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট কস্ট পড়বে আপনার। যেমন ফার্স্টে যে আমরা ফার্মারটা ইউজ করছিলাম সেখানে কিন্তু আমাদের তেমন কোনো কস্টই নেই, আমরা 600-700-র মধ্যে সেটা আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। কেন? কারণ হচ্ছে যে একটা ESP32 এটা হচ্ছে আপনার মাত্র 410 টাকা, পাশাপাশি হচ্ছে
যেটা বলছিলাম যে আপনি যদি এটাকে প্রপারলি ইউজ করতে চান অ্যাডভান্স ওয়েতে, সেক্ষেত্রে আপনার একটা এসডি কার্ড অ্যাড করতে হবে। তো এসডি কার্ড সব কিছু মিলায় হচ্ছে আপনার ধরেন আরও 200-300 ধরলাম, বা 400ই ধরলাম। তো 400-400-800-800-র মধ্যে ইনশাল্লাহ আপনার কিন্তু কভার হয়ে যাবে প্রপারলি এসডি কার্ডের সহ। বাট আপনি যদি ESP32 মারাউডারের কথা চিন্তা করেন, ওইখানে কিন্তু আপনার এসডি কার্ড তো লাগতেছেই, পাশাপাশি হচ্ছে আপনার একটা এক্সটার্নাল ডিসপ্লে লাগবে, টিএফটি ডিসপ্লে, তারপর হচ্ছে আপনার ব্রেডবোর্ড লাগবে, দেন হচ্ছে জাম্পার ওয়্যার লাগবে। তো মিনিমাম 2200 প্লাস হচ্ছে খরচ হয়ে যাবে। অ্যান্ড ঘোস্ট এসপির ক্ষেত্রেও সিমিলার, যদি আপনি নিজে থেকে এরকমভাবে ডেভেলপ করেন। বাট এইখানে আমি একটা সাজেশন করব যে এত কিছু না করে যদি আপনার ESP32 মারাউডার পছন্দ হয়, অথবা হচ্ছে আপনার ঘোস্ট ESPটাকে আপনি এরকম ডিসপ্লের সাহায্যে, যেরকম আপনারা হয়তো বা দেখছেন যে ESP32 মারাউডারটাকে ডিসপ্লেতে কেমন দেখতে লাগে, তো ডিসপ্লেতে কিন্তু এটা খুব ভালোভাবে কাজ করে, প্লাস হচ্ছে পোর্টেবল, মানে আপনার কিন্তু আর তখন মোবাইল আর পিসির সাহায্যে কানেক্ট করতে হবে না, জাস্ট কোনো রকমভাবে এটাকে যদি পাওয়ার আপ করেন তাহলেই কিন্তু এনাফ। পাওয়ার আপ করলে সেটাকে আপনি ওই টাচ করেই কিন্তু এটাকে একটা ডিভাইসের মতো করেই কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন, অ্যান্ড সব কিছুই করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি একটা সাজেশন করব কি, যদি আপনার এই ডিসপ্লের মতো করে ইউজ করতে চান ESP32 মারাউডার অথবা হচ্ছে ঘোস্ট ESPকে, সেক্ষেত্রে চিপ ইওলো ডিসপ্লে যেটা আছে, একটু সার্চ করে নেবেন। আলি এক্সপ্রেসে বিভিন্ন রেঞ্জের মধ্যে দাম পেয়ে যাবেন, সেম জিনিস 1000 টাকাও পাওয়া যায়, প্লাস হচ্ছে আপনার 1500-2000-এর মধ্যেও পাওয়া যায়। তো আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা চিপ ইওলো ডিসপ্লে নিতে পারেন। কারণ হচ্ছে যে আপনি নর্মালি ESP32 আলাদা অ্যান্ড টিএফটি ডিসপ্লে আলাদা কিনে যদি আপনি কানেক্ট করেন, আপনার কিন্তু প্রচুর পরিমাণে ঝামেলা পোহাইতে হবে, ব্রেডবোর্ড কিনো, এত কিছু কিনো। তো এর থেকে যদি আমরা চিপ ইওলো ডিসপ্লেটা কিনি, একটা ডিসপ্লের মধ্যে আপনার এক্সট্রা আপনার বিল্ট ইন একটা এসডি কার্ড অপশন আছে, অ্যান্ড পাশাপাশি হচ্ছে আপনার ESP32 ডিভাইসটাও কিন্তু কানেক্ট করা। তো আপনার কিন্তু এক্সটার্নাল আর তো ঝামেলা লাগতেছে না, জাস্ট ওই চিপ ইয়েলো ডিসপ্লেটা কিনে আপনি সরাসরি সেটাকে ফ্ল্যাশ করে আপনি ESP32 মারাউডার অথবা হচ্ছে আপনি ঘোস্ট ESPটাও কিন্তু ইউজ করতে পারবেন। জাস্ট নট দিস, আরও কিছু ফার্মওয়্যার আছে যেগুলো কিনা আমার এই বর্তমানে ESP32তে চলবে না, লাইক ব্রুস ফার্মওয়্যার। এটাও কিন্তু ওয়াইফাই বা ওয়্যারলেস পেন টেস্টিংয়ের জন্য খুবই পরিচিত একটা ফার্মওয়্যার, অ্যান্ড বেটার একটা ফার্মওয়্যার। তো এই ফার্মওয়্যারটা কিন্তু এখানে চলবে না, বাট আপনি যদি চিপ ইয়েলো ডিসপ্লে কিনেন তখন কিন্তু ওইটার মধ্যে এই ব্রুস ফার্মওয়্যারটাও কিন্তু চলবে। তো যদি আপনার পোর্টেবলভাবে ডিসপ্লে সহ আপনি এই ESP32-র সাহায্যে আপনি একটা ডিভাইস খুঁজেন, আমার সাজেশন থাকবে হিউজভাবে যে আপনি চিপ ইয়েলো ডিসপ্লে কিনতে পারেন, এটা আপনার জন্য খুবই বেটার হবে। অ্যান্ড পাশাপাশি একটা এসডি কার্ড রিডার অ্যান্ড এসডি কার্ড কিনে ফেললে আপনার কিন্তু গুড টু গো। তো এটার ক্ষেত্রে আপনার কষ্টও কম পড়বে, লাইক 2000-এর মধ্যে আপনি পোষায় নিতে পারবেন যদি ভালোভাবে বুঝে শুনে জায়গা থেকে কিনতে পারেন। আর হয়তো এটা কিনতে পারেন, অথবা আরেকটা আছে M5 স্টিক 2 সামথিং বা কিছু একটা, সার্চ করে দেখতে, ছোট একটা টিনি ডিভাইস, M5 স্টিক 2 বা M5 স্টিক প্লাস 2 এরকম সামথিং। তো এইটাও কিন্তু এইটার মধ্যে আপনি চাইলে ESP32 মারাউডার রান করতে পারবেন, তারপর ব্রুস ফার্মার রান করতে পারবেন, প্লাস হচ্ছে এটা পোর্টেবল একটা ডিভাইস, এটার মধ্যে বিল্ট ইন ব্যাটারি থাকে, যদিও ব্যাটারি তেমন একটা বেশি থাকে না, খুবই তাড়াতাড়ি অফ হয়ে যায়, বাট তারপরে হচ্ছে ওই ডিভাইসের মাধ্যমেও কিন্তু আপনি সেম কাজগুলো করতে পারবেন, ওইখানেও ডিসপ্লে থাকে, অ্যান্ড বেটার ওয়েতে করতে পারবেন। সো এটাই আর কি, তিনটা ফার্মওয়্যারের ক্ষেত্রে ডিফারেন্ট কস্ট পড়বে, বাট ওই যে চিপ ইয়েলো ডিসপ্লে অথবা হচ্ছে যদি আপনি M5 স্টিক কিনে রাখেন, M5 স্টিক 2, তাহলে আপনার জন্য কস্টটাও একটু কমবে, অ্যান্ড আপনার এত প্যারাও নেওয়া লাগবে না, লাইক যেরকম আমরা এখানে তারের সাথে কানেক্ট করে করে করছি, এই জিনিসটা আপনার করতে হবে না। এই জিনিসটা হচ্ছে আপনার বেটার হবে। সো হোপফুলি বুঝতে পারছেন। অ্যান্ড আলটিমেট সাজেশন হচ্ছে যে যদি আপনি ডুয়েল ব্যান্ড বা একটু অ্যাডভান্স টাইপের ওয়াইফাই পেন টেস্টিং করতে চান বা ওয়্যারলেস পেন টেস্টিং করতে চান, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে হচ্ছে BW16 যে কিটটা আছে, এইটা কিনেন। এটা একটু দাম বেশি, মানে 1600-1700 টাকায় বাংলাদেশে পাওয়া যায়, বাট এখানে ফ্যাক্ট হচ্ছে যে একটু সামটাইম এগুলো এত দাম দিয়ে কিনলেও বেশিরভাগ ক্ষেত্রে সামটাইম ডিফেক্টিভ পিসও পড়ে, তো সেক্ষেত্রে আবার কাজ করবে না। তো একটু বুঝে শুনে কিনতে হবে ট্রাস্টেড সাইট থেকে। আর পাশাপাশি এটার সাথে একটা এসডি কার্ড ইউজ করবেন, তখন দেখবে যে বেটার ওয়েতে চলতেছে। অথবা যদি আপনি ESP32-র সাথে আপাতত কানেক্ট থাকতে চান, লাইক আপনি ডিসপ্লের সাহায্যে আপনি সিঙ্গেল ব্যান্ড নিয়ে সন্তুষ্ট, তেমন কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে আপনি ESP32-র জন্য আপনি চিপ ইয়েলো ডিসপ্লে অথবা হচ্ছে M5 স্টিক কিনতে পারেন। এখানে আমার সাজেশন থাকবে চিপ ইয়েলো ডিসপ্লেটাই কিনেন, অ্যান্ড ওইটার সাথে একটা এসডি কার্ড রিডার অ্যান্ড এসডি কার্ড নিলে আপনি গুড টু গো, আপনি প্রপারলি ওয়্যারলেস পেন টেস্টিং করতে পারবেন। সো এটাই ছিল আজকের এই ভিডিও, হোপফুলি বুঝতে পারছেন। অ্যান্ড আজকের ভিডিওটা একটু লং হয়ে গেল,
এনিওয়ে, লাস্টলি একটা কথাই বলবো যে থ্যাঙ্কস, অনেক দিন পর আজকে ভিডিও দিচ্ছি। আমি জানি না যে কতটুকু আমি ভালো করে দিতে পারলাম, হয়তো অনেক কিছু মিস্টেকও থাকতে পারে, তো সেগুলো হচ্ছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি প্লিজ আমাকে সেগুলো হচ্ছে একটু ধরাই দিবেন। আমি অথবা যদি আমার কোনো কথা ভালো করে বুঝতে না পারেন বা কোনো কনফিউশন থাকে, কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। অ্যান্ড লাস্টলি, থ্যাংক ইউ সো মাচ 500 সাবস্ক্রাইবের জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।